হ্যালো, শোটা ক্যান্সেল হয়ে গেল রে। মাত্র 40 মিনিট স্লট দেবো, হলে কর না হলে ফোন। ভাই প্রফেশনাল ব্যান্ড মানে বুঝিস, ফ্রিতে শো আছে, শুধু গাড়ি ভাড়া দেবে। আগে নাটক থাকলে থাক, না হলে যা। প্রথম দিকের এইগুলোই এক্সপিরিয়েন্স হতো, মানে লোকে বলেছে শুধু গাড়ি ভাড়া দেবো, গান গেয়ে যা। এটাই হয়তো স্ট্রাগল, ওইটাই আমাকে হয়তো এখন আমি যেটা এটাই আমাকে শেপ করে। মানুষ ভালো গান শোনা ভুলে যাচ্ছে, ক্রিয়েটিভিটিটাই নেশা, এর থেকে বেশি নেশার আর কিছু নেই। মানে আমার কাছে কিন্তু অর্গাজমটা, মেন অর্গাজম কিন্তু লেখা, সৃষ্টি, মিউজিক তৈরি করা। চাকরিতেই বেঁচে আছে, আমি নিজে পাচ্ছি কোথায়। আমার গান লেখা বন্ধ হয়ে গেছে, আমার গল্প লেখা বন্ধ হয়ে গেছে, আমার গান শোনা বন্ধ হয়ে যাচ্ছে, আমি গিটার বাজানো বন্ধ হয়ে গেছে। টানা 2 বছর আমি গান গাই। প্রথমত বলো, রিবুট শুরু হলো কিভাবে? রিবুটের নাম প্রথমে রিবুট ছিল না, একজনই গিটারিস্ট ছিল, একটা কিবোর্ডিস্ট ছিল, কোনো ড্রামার ছিল না, আমরা দুজন ভোকাল ছিল। তুমি এখন যারা মিউজিক করতে চাইছে বা ইয়াংস্টার, তাদেরকে কি বলবে? একটা টাইমের পরে বাড়ি থেকে যখন ফিরতাম, আমার তখন স্কুটি ছিল, স্কুটি করে ফিরতাম আর কাঁদতাম। তো সেই সময় দাঁড়িয়ে আমি মায়ের কাছে একদিন আসি, এসে হাউমাউ করে কেঁদে ফেলি যে আমি আর পারছি না। মানে ওই প্রথমবার আমি আমার বাবা মাকে এতটা সাপোর্টিভ হতে দেখলাম। তোমার কি মনে হয়, মানে নেশা না করলে মিউজিক করা যায় না? নেশা করলেই যে মিউজিক করা যায়, নাহলে করা যায় না, খুব ভুল কথা। কারণ হচ্ছে তোমার নতুন অ্যালবামের কথা বললে, নতুন কি অ্যালবাম? অ্যালবাম বলতে গেলে আমাদের যে অ্যালবাম আসছে তার মধ্যে 8টা গান থাকবে, 8টা গানের মধ্যে 4টে তোমরা শুনেছো। তীক্ষ্ণ আদর আর আদরের চাদর রাখা, ফেরার অপেক্ষায় তোমার, আমার তৃতীয় বিশ্ব ফিরিয়ে দাও, তোমরা বিশ্বযুদ্ধ থামাও। জেনজি কিভাবে দেখছে মিউজিককে, কিভাবে অ্যাপ্রোচ করছে, সেটা নিয়েই আজকের এপিসোড। মূলত আজকে আমার অতিথি রিবুট ব্যান্ডের লিও। লিওর আসল নাম কি? সৌম্যদীপ। সৌম্যদীপ থেকে লিও কেন? মুনশাইনের কোনো ব্যাপার আছে? না, মুনসাইনের কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হলো যে আমি যখন স্কুলে পড়তাম তখন আমি গান গাওয়া শুরু করি বেসিক্যালি, তো সৌম্যদীপ নামটা অনেকে বলতে অনেক বড়টা স্প্যান হয়ে যায়। স্যামি ফ্যামি হতে পারতো। ওয়াই লিও? লিও ডেফিনেটলি তোমার নিজের চুজ করা। একদম আমারই চুজ করা না। তারপরে আমি ওদেরকে বলি যে ওয়াজ ইট টু ইমপ্রেস আ গার্ল অর সামথিং No, লাইক? never. ওকে। আমাকে প্রথমেই বলো যে ইন্ডাস্ট্রিতে আসার আগে, ধরো তুমি এখন প্রফেশনালি গান করছো, কিন্তু আসার আগে তোমার কার গান সবচেয়ে বেশি ভালো লাগতো? আমি যখন প্রথম গান শোনা শুরু করি, প্রথমে তো আমাদের এখনকার দিনের মতো ইন্টারনেটের সময় ছিল না, যে সময় আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো এতটা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তখন টিভিতে যা আসতো তাই দেখতাম। এবং একটা সময়ের পরে যখন সেট টপ বক্স এলো কেবিল ছেড়ে, সেই সময় চ্যানেলসগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তো সেই সূত্রে গান দেখাও বন্ধ হয়ে গেল। যে সময়টা আমার টিনেজ পিরিয়ড, মানে যে সময়টা, মানে 2007 থেকে 10-এর কথা বলছি আর কি, ওই সময়টাতে আমি কলকাতাতে এলাম। আমার বাড়ি ছিল হচ্ছে বাঁকড়াহাট রোড, 75 রোড। তো সেখান থেকে যখন আমি কলকাতাতে এলাম, তারপরেই আমার গান শোনার ফ্রিকোয়েন্সিটা বাড়তে থাকে। এবং সেই সময় কেবল না থাকায় বন্ধুদের কাছ থেকে গান নেওয়া শুরু হয় ব্লুটুথ সিস্টেমে। তো প্রথম যখন ইন্ট্রোডিউস হই আমি বাংলা ব্যান্ডের সাথে, বাংলা ব্যান্ড না, ইট ওয়াজ অল ওভার আ ব্যান্ড থিং। তো সেক্ষেত্রে ফসিলস কিন্তু প্রথমেই ছিল আমার লিস্টের টপ প্রায়োরিটিতে। কারণ তখন ফসিলস, রূপম দা, এটা একটা বিশাল বড় ব্যাপার। এখনো বিশাল বড় ব্যাপার। বিশাল বড় ব্যাপার। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় ব্যান্ড কম্পিটিশনস হতো, এবং আমাদের বাড়ির পাশেই বিবেকানন্দ কলেজ, তো সেখানে একটা ব্যান্ড কম্পিটিশন হতো প্রেরণা বলে। সেখানে প্রচুর বাংলা ব্যান্ডস আসতো। তো ওইখান থেকেই আমার মিউজিক শোনা, দেখা আস্তে আস্তে বাংলা ব্যান্ডের প্রতি শুরু হয়। তখনও আমি ইংলিশ ব্যান্ড বা ওয়েস্টার্ন ব্যান্ডস বা ওয়েস্টার্ন সাউন্ড কি হয় এটাতে আমি তখনও ইন্ট্রোডিউসড হইনি ওইরকম ভাবে। তো তারপরে আস্তে আস্তে রক মিউজিকের প্রতি ইন্টারেস্টটা বাড়তে শুরু করে। এবং বন্ধুদের কাছ থেকে তারপরে যখন 9, 10, 11, 12 যখন উঠছি, তখন বন্ধুদের বাড়িতে প্রথম শুনলাম হচ্ছে লিঙ্কিন পার্ক ফার্স্ট। এবং আমি তখন খুব কম বয়সে খুব পেছন পাকামো মেরে জিমে জয়েন করেছিলাম। তো সেইখানে গিয়ে আরেকটা ছেলের সাথে আলাপ হয়, সে আমাকে লিঙ্কিন পার্ক শোনালো। বেশ। তারপর থেকে বাংলা ব্যান্ড এবং ওয়েস্টার্ন মিউজিকের সাথে আমার আলাপ। তারপরে তো ইন ডেপথে পরে
যেরকম জার্নি হয়েছে স্টেপ বাই স্টেপ থ্রু বাই থ্রু জিনিসটা এগিয়েছে। এটা হচ্ছে আমার একদম পুরনো স্মৃতি, যেটা মানে অ্যাকচুয়ালি আমি যখন কলেজে আমি একদম উত্তর কলকাতার ছেলে, অলমোস্ট মফস্বল, আফটার অল মফস্বল বলে আমাদের এক দাদার কথা আছে। আমি খুব একটা ব্যান্ড ট্যান্ড শুনিনি। স্কটিশ চার্চ কলেজে পড়তে গিয়ে আমি প্রথম ব্যান্ডের গান শুনলাম, এবং প্র্যাকটিক্যালি সেই সময়টা সম্ভবত এমন একটা সময় যখন এই কবির সুমন, অঞ্জন দত্ত, শিলাজিৎ হয়ে ব্যান্ডের রমরমাটা বাড়ছে। শুরু হচ্ছে। মানে আমি কিন্তু তখনও ভূমির রমরমার কথা বলছি না, তখনও আমাদের সময় ক্যাকটাস, ক্রসউইন্ড, পরশ পাথর, হ্যাঁ এদের ছিল। এবং আমার মনে আছে সেই সময় পরশ পাথর এবং অঞ্জন দত্ত মিলে কোলাবোরেট করে একটা অসাধারণ প্রোডাকশন করেছিলেন প্রিয় বন্ধু। তো সেই এরাটাকে কি তুমি ব্যান্ড মিউজিকের গোল্ডেন এরা বলবে? ওটা ব্যান্ড মিউজিকের গোল্ডেন এরা কিন্তু ওটা নয় আমার মনে হয়, এটা আমার পার্সোনাল মনে হয়। তোমার কি মনে হয়? ওটা হচ্ছে মানে ব্যান্ড মিউজিক যদি শুরু হওয়ার দিক থেকে যদি আমরা ধরতে চাই, মানে মহিনের ঘোড়াগুলির কথা বলবো, মহিনের ঘোড়াগুলি, এবং তারপরে যে ওয়েভটা এলো সেটা মেইনলি বেসিক্যালি মানে আমাদের জেনারেশন বা আমাদের ঠিক আগের জেনারেশনটা, মানে ধরো তোমাদের জেনারেশন, এখান থেকে যখন ব্যান্ড মিউজিকের ওয়েভটা যখন আসছে তখন এটা এলো হচ্ছে নচিকেতা বাবু এবং শিলাজিৎ দার হাত। বেশি শিলাদা বোধহয়, শিলাদা অনেক ক্লোজার টু বাংলা ব্যান্ড মিউজিক। তো সেই ক্ষেত্রে আমি বলছি, আমি তো ক্লাস 9-10 ঘটনা বললাম, আমি যদি আরেকটু পেছনে যাই, মানে আমি তখন 2004-5 কথা বলছি, সেই সময়ে দাঁড়িয়ে আমরা বন্ধুরা মিলে বাসে করে স্কুল বাসে যখন ফিরতাম, আমরা নচিকেতার গান গাইতে গাইতে ফিরতাম, একটা সময় ছিল। তারপরে ক্যাকটাস এলো, চন্দ্রবিন্দু এলো, তারপরে ক্যাকটাস চন্দ্রবিন্দুর গানগুলো ফেমাস হওয়া শুরু হলো, এবং ফসিলস তো তখন শুনছি অলরেডি টুকটাক কানে আসছে। সব থেকে মজার ব্যাপার হলো তখনকার দিনের অনুষ্ঠান, পাড়ার পুজো, বিভিন্ন অনুষ্ঠানে না আধুনিক গান, মানে তখন ব্যান্ড তো ওরকম ভাবে কেউ বলতো না, বলতো আধুনিক গান। তো আধুনিক এই মানে কোট আনকোট আধুনিক গানের একটা কিন্তু বিরাট চল ছিল, যেটা তখন আমরা ফেস করেছি। তো ওটা ঠিক গোল্ডেন এরা বলা চলে না, বাট ওটা কিন্তু একটা শুরুর মানে ওই স্পার্কটা বলতে পারো। তারপরে একটা দীর্ঘ সময় তখন বেসিক্যালি ব্যান্ড মিউজিকই ডমিনেট করছিল একদম মিউজিক্যাল স্পেসটা পুরোটা, মানে পাড়ার প্রোগ্রামই বলো আর কলেজ ফেস্টে তো এখনো ডমিনেট করে, কিন্তু কলেজ ফেস্টে মাস্ট হয়ে গেল, প্রোগ্রামসে মাস্ট হয়ে গেল। এবং তারপর একটা টাইম পিরিয়ড এলো যখন এটার একটা ডিক্লাইন আমরা দেখতে পেলাম। মানে আমি কলেজে যখন, তখনও মোটামুটি আমাদের বন্ধু বান্ধবরা প্রায় অনেকেই ব্যান্ড তৈরি করছে, ছোট 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 ব্যান্ড তৈরি করছে। তারপর একটা সময় এলো যখন এটা আস্তে আস্তে গ্রাফটা পড়তে শুরু করলো। এটা কেন হলো বলে তোমার মনে হয়? ব্যান্ড মিউজিকের, রক ব্যান্ড বা ব্যান্ড মিউজিকের, কারণ দেয়ার আর ফিউ ব্যান্ডস হু আর ডুইং রক বেসিক্যালি বেঙ্গল। তা ফসিলস তো তার মধ্যে আছেই, ফসিলস একটা। এছাড়াও যখন পুরোনো দিনের আমি যদি ভাবি, মানে আমাদের যখন চালু হলো চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু বেসিক্যালি ছিল হচ্ছে আমরা যেটাকে, যদি আমি পুরানো দিনের ভাষায় যদি বলি জিনিসটাকে, তাহলে ওই একটা ছড়া গান টাইপের, কবি গান টাইপের ওরা কিন্তু শুরু করলো। তো তারপরে যখন ওই জেনারেশনটা মানুষ শুনলো, ভূমি শুনলো, চন্দ্রবিন্দু শুনলো, ফসিলস তখন শোনা শুরু হয়েছে সবে, কারণ ফসিলস এর ফার্স্ট অ্যালবাম তখনও হিট হয়নি। তারপরে যখন ফসিলস এর সেকেন্ড অ্যালবাম হিট হলো, তখন ব্যান্ডে মাতারম বলে একখানা বিশাল বড় প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল ব্যান্ডদের জন্য। তো সেইখানে দাঁড়িয়ে প্রচুর ব্যান্ডসরা তখন কিন্তু উঠে এসেছিল। তো সেই গোল্ডেন এরার মাধ্যম দিয়ে যে সব ব্যান্ডরা উঠে এসেছিল, আমি এই তারপরের যে পতনটা, ওই গোল্ডেন এরার টাইমে প্রচুর মানে ব্যান্ডসরা না ফ্লারিশ করেছিল, প্রচুর ব্যান্ড উঠে এসেছিল যারা নিজেদের গান করতো, নিজেদের কাজ করতো, এবং অডিয়েন্স তখন শুনতো, প্রচুর শো দেখতো, শুনতো, লাইভ শুনতো। আমার যেটা মনে হয় তারপরে যে পতনের কারণটা, এটা পতন ঠিক বলবো না দাদা, ব্যাপারটা হচ্ছে যে যদি একটা ডিক্লাইনেশন যেটা বলে, গ্রাফের যে একখানা নিম্নগামিতা যেটা আর কি, তো ওটা শুরু হয় যখন কিছু ব্যান্ডসরা যখন স্পটলাইটে এলো, তারপরে তারা যখন নিজেদের গান করাটা বন্ধ করে দিল। অডিয়েন্স তো তখন অলরেডি ব্যান্ড মিউজিক অভ্যস্ত হয়ে গেছে, এবারে অডিয়েন্স চাইছে যে এই ব্যান্ডটা বছরে আমার হয়তো একটা করেই অ্যালবাম দিচ্ছে, সাপোজ একটা করেই অ্যালবাম দিচ্ছে ব্যান্ডটা, সেই সূত্রে দাঁড়িয়ে
যখন দেখতে পাচ্ছি এই ব্যান্ডটাকে আমি ফলো করি, এর গানটা আমি প্রত্যেক বছর নতুন নতুন 7টা-8টা করে ট্র্যাক শুনতে পাচ্ছি, যখন সেটা স্টপ হয়ে গেল তখন এবং ব্যান্ডসগুলো কভার করা শুরু করলো। যদি গানের ঝুলি না থাকে, একটা শোতে 2 ঘন্টার শোতে গিয়ে ব্যান্ডরা কি করবে? আমি মানে বড় বড় ব্যান্ডদের কথা বলছি না, আমি বলছি ছোটখাটো যারা ব্যান্ড, যারা তখন উঠছিল সেই সময় দাঁড়িয়ে, তাদের হয়তো 5টাই পপুলার গান, হ্যাঁ, হয়তো 5টা 5টাই নিজের popular গান গাইলো, বাকিটা অন্য পপুলার ব্যান্ডের একদমই গান তাই। করতো আর কি। হ্যাঁ, একদমই তাই। ভেরি ট্রু। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন নিজেদের গান তারা বন্ধ করে দিল, মানে এই এরাটা কিন্তু গেছে আপ টু বাংলা রক ম্যাগাজিন। আমি হয়তো তুমি হয়তো শুনে থাকবে বাংলা রক ম্যাগাজিন। সেই সময় দাঁড়িয়ে আমি বলছি 2013, 14, 15, 14 পর্যন্ত মোটামুটি ভাবে ব্যান্ডরা সাস্টেন করেছে নিজেদের গান লিখে। তারপরেই একটা ওয়েভ এলো, যেটা হচ্ছে কভার গানের ওয়েভ। যে শোতে যাচ্ছি, অডিয়েন্সকে নাচাতে হবে, এইটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া তৈরি হয়ে গেল। মানে আমি যে একটা ভালো গান সমাজকে দিচ্ছি, বা আমার যে একটা ভালো গান সমাজ শুনছে, বা কোনো অডিয়েন্স নিচ্ছে, তার থেকে কিছু একটা গ্রহণ করছে, বা কিছু অডিয়েন্সদের কাছে সেইটার থেকে বেশি প্রায়োরিটাইজ হয়ে গেল যে আমি একটা সত্যি গিয়ে কতটা নাচতে পারছি। রাইট, কারণ এইটা খাওয়াতে শুরু করেছে আমাদের মতোই অনেক ব্যান্ডস, যারা সেই সময় ওঠার সঙ্গে হয়তো একটা অ্যালবাম রিলিজ করেছে। আমি বলছি কিছু কিছু ব্যান্ড, আমি am I allowed to take the names? Yeah, sure. ওকে, তো কিছু কিছু ব্যান্ড আমি যেগুলো শুনতাম, যেগুলো নতুনদের মধ্যে, মানে অলরেডি ব্যান্ডে মাতারাম থেকে আমরা দেখেছি ঈশান পৃথিবীর মতো ব্যান্ড উঠে এসছে, দ্য সেকেন্ড জেনারেশন অফ বাংলা ব্যান্ড এরা বলা যেতে পারে। থার্ড জেনারেশনে এমন কিছু ব্যান্ড ছিল, যেমন আমার খুব প্রিয় একটা ব্যান্ড, এখনো আমি তাদের গান শুনি, মানে আমার বাইকে করে যেতে আসতে কন্টিনিউয়াস আমার কানের মধ্যে হেডফোনে চলে, সেটা হচ্ছে সাসপেন্ডেড ফিফথ বলে একটা ব্যান্ড ছিল। আচ্ছা। দেবাঞ্জন দা, তাদের সাথে তখন আমারও ডিরেক্ট পার্সন টু পার্সন কখনো আলাপ হয়নি সেই মুহূর্তে দাঁড়িয়ে, তখন আমিও কলেজে সবে। তো সাসপেন্ডেড ফিফথ, ডিলিট, তারপরে আরো 2-একটা নাম পেটে আসছে, মুখে আসছে না এই মুহূর্তে দাঁড়িয়ে, বাট এই দুটো খুব ভাইব্রেন্টলি মনে আছে আমার, যারা নিজেদের গান তখন করেছিল। ডিলিটের বিশ্ব ছিল, সাসপেন্ডেড ফিফথের দেবাঞ্জন দা ছিল। তো আর নেভার আসকাস বলে একটা ব্যান্ড ছিল, যারা ওই সময় দাঁড়িয়ে ওই বাংলা রক ম্যাগাজিনে যাওয়া শুরু করে, এবং আমি কিন্তু এদের বাংলা রক ম্যাগাজিনের আগে থেকেই চিনি আর কি, মানে আমি গান শুনি। কারণ ইন্টারনেটের জগৎ এরা না থাকলেও না, বন্ধু বান্ধবদের কাছ থেকে ওই ব্লুটুথে গান ঠিক পাস হয়ে যেত, এবং সেটা আমার মনে হয় বেশি অর্গানিক ছিল, কারণ গান শোনার ইচ্ছাটা তখন বেশি থাকতো। যে একটা জিনিস যখন ইটস হার্ড টু গ্র্যাব অর ইটস হার্ড টু গেট, আমার মনে হয় সেই জিনিসটার দাম মানুষ অনেক বেশি দেয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওই সময়টা ছিল হচ্ছে গোল্ডেন এরা, যে সময় দাঁড়িয়ে এরা নিজেদের গান করতো। যেই মুহূর্তে দাঁড়িয়ে ব্যান্ডরা একটা অ্যালবাম বের করার পরে, বা হার্ডলি হয়তো 2টো অ্যালবাম বের করার পরে, যখন নিজেদের গান করা বন্ধ করে দিল, অডিয়েন্স এবার 2 ঘন্টা স্টেজ কাঁপাতে গেলে আমাকে কি করতে হবে? তখন আমাকে বেসিক্যালি কভার্স গান করতে হবে। এবারে শুরু হলো কভার্স গান করা, সেটা হিন্দি বাংলা যাই হোক না কেন। হিন্দির ক্রেজটা তো অনেক পরে এসছে, বাংলা তার আগে হতো, কভার্স গান শুরু হলো, বড় বড় ব্যান্ডসদের কভার্স গান শুরু হলো। তার মধ্যে থেকে কি হলো, নতুন গান শোনা কিন্তু বন্ধ হয়ে গেল, এবং সেইটাই হচ্ছে প্রথম ধাপ আমাদের এই বাংলা ব্যান্ডের এই গ্রাফের যে নিম্নগামিতার, এটাই হচ্ছে প্রথম ধাপ। এবং সেই সঙ্গে সঙ্গে এই এখন যে তোমরা যে অডিয়েন্সটাকে কেটার করছো, মূলত টার্গেট অডিয়েন্স সাধারণত ইয়াং ছেলেপুলেরাই বেশি ব্যান্ড মিউজিক শোনে, তাদের কাছেও কি মিউজিকটা পাল্টে গেছে? মানে তারা কি গান শোনাচ্ছে, গান দেখা, এটা বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, এরকম কোনো বিষয় ঘটেছে? এটার কারণ হয়তো তুমিও জানো, আমিও জানি, ইন্টারনেটের যখন বুম হলো না, তখন মানে 2015-16 পর থেকে মানুষ দেখার দিকে বেশি চলে গেছে। আর আরেকটা এই মিউজিকের যে অধঃপতনের আরেকটা প্রধান কারণ আমার বলে মনে হয়, সেটা হচ্ছে সিডি এবং ক্যাসেট উঠে যাওয়া। হ্যাঁ, মিউজিক ওয়ার্ল্ডটা বন্ধ হয়ে যাওয়া। আমাদের কলকাতার যেটা হার্ট ছিল একদম মিউজিকের, ওটা যেই বন্ধ হয়ে গেল, মানুষ যখনই দেখলো যে আমার আর কোনো সোর্স নেই গান শোনার, মানে এক্সেপ্ট দ্য ব্লুটুথ এন্ড থিং, তো এবারে ব্লুটুথ নিতে গেলে তো তোমার ফোনের সাথে আমার ফোনটা কানেক্ট করো রে, গানটা নাও রে। এবার মানুষ দেখতে পাচ্ছে আমি ইউটিউব খুলছি, আমার হাতের কাছে একটা গান চলে আসছে, ব্যাস। তো গান শোনার থেকে দেখাতে কনভার্ট হয়ে গেল। এখন যে গল্পটা, এখনকার গল্প হচ্ছে মানুষ কিন্তু যারা গান শোনার
এখন যেমন প্ল্যাটফর্মসটা ডিভাইড হয়ে গেছে অনেক বেশি, স্ট্রিমিং প্ল্যাটফর্মস বেড়ে গেছে। তো স্ট্রিমিং প্ল্যাটফর্মের দরুন সবাই স্ট্রিমিং প্ল্যাটফর্ম কিন্তু অ্যাফোর্ড করতে পারে না, অনেকেই আছে করে, অনেকেই আছে করতে পারে না। সেই ক্ষেত্রে অডিয়েন্সটা না বিভিন্ন রকমভাবে ডিভাইড হয়ে গেছে। কিরকম ডিভাইড হয়েছে, যদি তুমি তোমার জেনারেশন থেকে ধরো, মানে তোমার বন্ধু বান্ধব ধরো, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কিন্তু এখনো অভ্যাস আছে বাড়িতে যদি পুরোনো ক্যাসেট থাকে নিয়ে একটা চালাই, বা সিডিতে একটা চালাই, বা কম্পিউটারে হয়তো হার্ড ডিস্কে লোড করা আছে কিছু পুরোনো গান, প্লেলিস্ট আছে, প্লেলিস্ট করা আছে। আমারও কিছু পুরোনো ফোন ছিল যেখানে আমি ওরকম প্লেলিস্ট করে না সেভ করে রেখে দিতাম। তো আমার ইন্টারনেটের দরকারই হতো না, ধরো কোথাও ঘুরতে গেছি, গান শুনতে ইচ্ছে হচ্ছে, আমি চালাতে পারতাম। এখন তো আর ওই গল্প নেই, পুরোটাই স্ট্রিমিং প্ল্যাটফর্মে চলে এসেছে। তো আমাদের মতো একটা অডিয়েন্স আছে যারা গানটাকে এখনো শোনে, এবং সেটা আপ টু ধরে রাখো এখন যারা 25-26, মানে এটা কি বলতো বয়সের সাথে সাথে না ডেভেলপ হয়। যারা বাচ্চা, যারা ধরো ছোট, যারা ধরো 13-14 বছর, সবে সবে মাধ্যমিক দিচ্ছে, ক্লাস 8-9, এখন তো আরো আর্লি অ্যাক্সেস পেয়ে যায় ইন্টারনেটের 5-6, তারা যেহেতু ইউটিউবটাকেই তাদের মেন প্রধান মাধ্যম হিসাবে ধরে নেয়, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের কাছে এখনো গানটা দেখা আছে, মানে দেখার মাধ্যমটাই তাদের কাছে মেন মাধ্যম। রিসেন্ট পাস্টে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, বিকজ অফ ইনস্টাগ্রাম অর ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এমন কিছু ট্র্যাকস বা গান ভাইরাল হয়েছে যেগুলো বেসিক্যালি গানই নয় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, যেমন একটা মানে আমার ভীষণ ফ্রাস্ট্রেটিং লেগেছিল, আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না, যখন কাঁচা বাদাম একটা ভাইরাল হয়ে গেছে। কাঁচা বাদাম আমার কাছে গান নয়, একদমই তাই, রাইট? হ্যাঁ। কিংবা বহু প্রাচীন একটা গান যেটা উড়িষ্যার গান, ইয়েস, ছি 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 রে ননি ছি, সেটা সবাই দেখছি গাইছে। তো এই যে ধরো পুরো মিনিংলেস এক একটা ওয়েভ আসছে, সেই ওয়েভের আন্ডারে হয়তো অরিজিনাল অনেক মিউজিকগুলো চাপা পড়ে যাচ্ছে। তো এখন তোমরা যখন মিউজিক ক্রিয়েট করছো, আমি এটা 2-1 জনের থেকে শুনলাম, না শোনা কথা সম্পূর্ণ, তখন কি তোমরাও বেসিক্যালি ওই একটা হুক তৈরি করার চেষ্টা করো? তোমরা জানো ওই হুকটুকু লেগে গেলেই আমার গান লেগে যাচ্ছে? না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এর এটা কোনো ফর্মুলা নেই বেসিক্যালি, ফর্মুলাটা সেরকম নয়। তো গানের বিভিন্ন যেমন গানের যেমন স্তর থাকে, কিরকম স্তর, যেমন আমরা যেটাকে স্থায়ী অন্তরা যেমন বলি, সেরকমই ইংলিশে আমরা বলি ভার্স, কোরাস, ব্রিজ, ইন্টারলিউড, এগুলো বলে থাকি। তো বেসিক্যালি প্রত্যেকটা গানেরই কিন্তু একটা হুক পার্ট থাকে। যেমন আমি যদি বাংলা ব্যান্ডের উদাহরণই দিই, আমি ধরো রূপমদারই উদাহরণ দিচ্ছি, ধরো অ্যাসিড গানটাতে, অ্যাসিড গানের হুক লাইন হচ্ছে অ্যাসিড ছোড়ো মুখে, বারবার আসছে কোরাস। সেরকমই প্রত্যেকটা গানেরই একটা কোরাস পার্ট আছে যেটা কিনা হুকের মতো কানে বাজতে থাকে। তো গানের ক্ষেত্রে ওই হুক লাইনগুলো ডেফিনেটলি অডিয়েন্সদের ক্যাচ করে। কিন্তু আবার যদি তোমার পয়েন্টটাতে আসি, যে কেন অহেতুক এই ধরনের গান যেগুলোর কোনো মানে নেই, সেই ধরনের গানগুলো ফেমাস হচ্ছে, বা কেন এই ধরনের গানগুলোকে মানুষ খাচ্ছে, বলা যেতে পারে খাচ্ছেই, এটা শুনছে না, এটা খাচ্ছে, এটা শোনা বলে না। শোনা মানে ইউ আর টেকিং দ্য ইনার মিনিং আউট অফ ইট, অর ইউ আর টেকিং এ লেসন আউট অফ ইট, অর তোমার কোনো একটা ইমোশন ট্রিগার করছে, সেটা দুঃখ হতে পারে, রাগ হতে পারে, যা কিছু হতে পারে। কিন্তু এই ধরনের গান যখন মানুষ খাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে যে এ বি সি এর মধ্যে এ একটা রিল করেছে, বি একটা রিল করেছে, সি একটা রিল করেছে, দেখতে পাচ্ছে এ এর রিলটা বিশাল বড় ভাইরাল গেছে, এবং ওর বি এর ইচ্ছা হচ্ছে যে আমিও একটা কিছু করবো যেটাতে আমার রিলটাও ভাইরাল হয়, এবং সে ফলো করছে যে এ কোন গানটাকে নিয়ে করেছে ওটা করি। এবং এই ধরনের গানগুলোর তুমি যদি হুক লাইনটা দেখো, খুবই আননেসেসারি, এবং তোমার মনে হবে যে খুবই কি বলবো এটাকে, মানে অহেতুক একখানা হুক লাইন বানানো, যেটার সাথে গান বা গান ধরনের কিছু গান ধরনেরই বলা যেতে পারে, এই ধরনের কোনো জিনিসের কোনো মিল নেই। তো মানুষ সেটাতে না বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে, তার কারণ মানুষ ভালো গান শোনা ভুলে যাচ্ছে, এটা আমার মনে হয়। এই আমার গান আসছে না, এইটা আমারও পয়েন্ট। মানে ধরো আমরা এখনো বহু পুরনো গান শুনি যেগুলো টাইমলেস ক্লাসিক্স বলছে, সেই গানগুলো তো রয়ে গেছে। সেখান থেকে তোমাদের ব্যান্ডের এই মুহূর্তে যারা ফার্স্ট বয় বলা চলে, ফসিলস, এত বছর ধরে সারভাইভ করছে,
সেটা কেন করছে? ওদের সিক্রেট ফসিলসের 11টা অ্যালবাম এখনো পর্যন্ত, এটাই হচ্ছে একমাত্র সিক্রেট। ফসিলস থামেনি, ওকে, রূপম দা থামেনি। যাই হয়ে যাক না কেন, একের পর এক অ্যালবাম কিন্তু রূপম দা বের করে গেছে। আমরা যদি ফসিলস মানে আমি জানি তোমাদের জেনারেশনটা হয়তো ফসিলস 3-4 এর গান ওদের কাছে অনেক বেশি হিট, তারপরে একটা জেনারেশন আছে যাদের পরের গানগুলো হিট। এখন নতুন যারা কেটার্ড অডিয়েন্স, যারা স্কুল কলেজে সবে উঠছে, তাদের কাছে ফসিল 7 এর অনেক গানই তাদের ভালো লাগে। মানে ফসিলস কি সময়ের সঙ্গে সঙ্গে ইভলভ করতে পেরেছে, যেটা অনেকগুলো ব্যান্ড হয়তো পারেনি? একদম, এটা ইভলভেন্সি জিনিস নয়। জিনিসটা হচ্ছে যে ফসিলসের সব অ্যালবামের গান যে নতুন করে লেখা সেটা কিন্তু নয়। আমরা যদি ফসিল 7 এর যদি কথা যদি ধরি, কারণ রিসেন্টলি ফসিল 7 রিলিজ হয়েছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ফসিল 7 এর অনেক গানই আছে যেগুলো কিন্তু রূপমদার অনেক পুরনো লেখা। তো সেই লেখাগুলো মানুষের কাছে কি করে এখনো পরিচিতি পাচ্ছে? যদি সত্যি ইভলভেন্সি যদি ওরকম ভাবে বলা যেত, তাহলে তো লেখাটারও সময়ের সাথে সাথে চেঞ্জ হতো। মানে লেখার মধ্যে টেলিফোনের বদলে মোবাইল ঢুকতো, চিঠির বদলে ইন্টারনেট ঢুকতো, ইমেল ঢুকতো, এগুলো ঢুকতো, কিন্তু সেগুলো তো চেঞ্জ হয়নি। তো লেখা কিন্তু সেমই আছে। অ্যারেঞ্জমেন্ট কিছু বেসিক্যালি চেঞ্জ হচ্ছে, যেগুলো গানটাকে তুলে ধরার চেষ্টা করছে আমাদের মধ্যে। ফসিলস বললে গান যতটা পপুলার হচ্ছে, আজকে ক্যাকটাস, সিধুদা এবং ফটাদা একসঙ্গে এসে নতুন মিউজিক দিল যখন, তখনও সেটা ওই লেভেল অফ পপুলারিটিতে গেল না। হ্যাঁ, এবং মানে খুব বাণিজ্যিকভাবে যদি বলি, আজকের যুগে ফসিলসের একটা শো করতে গেলে যে পরিমাণ টাকা খরচ করতে হয়, বাকি অন্য কোনো ব্যান্ড সেই সিনেই নেই। আমি বলছি এই সাকসেসটা ডিকোড করার তোমার কাছে কোনো ফর্মুলা আছে? ওয়াই দে আর সো পপুলার, আদার্স আর নট? কারণ রূপমদারা না, মানে ফসিলস বেসিক্যালি, এটা শুধু রূপমদার মানে নয় আর কি, মানে এটা গোটা ফসিলস টিমেরই একখানা আমার মনে হয় সাকসেস বলা যেতে পারে। ওরা সময়ের সাথে সাথে সত্যি এই টেকনোলজিক্যাল দিক থেকে ওরা কিন্তু অনেক বেশি এগিয়ে। টেকনোলজিক্যালি বলতে ধরো কথার কথা বলছি, ফসিলস এখন দাঁড়িয়ে যে ধরনের ব্যাকগ্রাউন্ড ওরা যে ভিডিওটা যেটা শো করে স্টেজেতে, ওটা এখনো পর্যন্ত কিন্তু বাংলার কোনো ব্যান্ড করেনি। এই দিক থেকে বলছি আমি, মানে টেকনোলজিক্যালি, মানে ইভেন ফসিলস যে ধরনের সাউন্ড ইকুইপমেন্টস বা যে ধরনের ওরা স্টেজ টেকনোলজি ইউজ করে, আমার মনে হয় খুব কম ব্যান্ডই আছে যারা এই যুগে দাঁড়িয়ে সেই ধরনের টেকনোলজি ইউজ করতে পারছে। তার মানে তুমি কি বলছো, মডার্ন টাইমসে গানটা শুধু গান নয়, মানে এটার সঙ্গে সঙ্গে সেটার প্রেজেন্টেশন এবং প্যাকেজিংটা ভীষণ ইম্পর্টেন্ট? ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের সময় কি ছিল, মানে আমাদের সময় একটা প্রসেস ছিল গান রিলিজ হওয়ার, মানে শুধু আমাদের সময় না, মানে অল ওভার, এখনো যদি অল ওভার ওয়ার্ল্ডে দেখা যায় ওই প্রসেসটা কিছুটা হলেও চলে। সেটা হচ্ছে, ধরো আমি একজন আর্টিস্ট, আমার একটা ব্যান্ড আছে বা তোমার একটা ব্যান্ড আছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা ধরো কোনো একটা ভালো গান লিখলাম, ভালো একটা গান বানালাম, আমরা কি করলাম, কোনো একটা রেকর্ড লেভেলের কাছে গিয়ে অ্যাপ্রোচ করলাম। সাপোজ আশা অডিও, আমি অ্যাপ্রোচ করলাম, ওরা তখন বললো যে ডেমো এনেছো? আমি বললাম হ্যাঁ ডেমো এনেছি, এই দেখো ডেমো। আমরা ডেমো দিলাম, ওদের গান পছন্দ হলো, ওরা আমাদেরকে অ্যালবাম করালো, রেকর্ড করানোর পরে ওরাই ডিস্ট্রিবিউশন, ওরাই প্রমোশন, সবটাই ওদের হয়ে গেল। এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে। এবার ধরো আমি যদি আরেকটু মানে ওয়েস্টার্নের দিকে যদি এগিয়ে যাই, তাহলে পুরোনো দিনে কি হতো, মানে একটা কথাই আছে, সেক্স, ড্রাগ অ্যান্ড রক অ্যান্ড রোল, একটা কথাই আছে। তো আর্টিস্টরা কি করতো তখন, ওদের একটা নিজেদেরই জগৎ ছিল, তার মধ্যেই পড়ে থাকতো। রেকর্ড লেভেল থেকে একজন ম্যানেজার ফিক্স করা হতো, যারা এক একটা আর্টিস্টকে ম্যানেজ করতো। তারাই, ওরা যেখানেই পড়ে থাক না কেন, তাদেরকে তুলে নিয়ে এসে রেকর্ড করা, যে বাবু চল রে, এবারে চল শো করতে যাবি, চল রে, ওর রে, সময় হয়ে এসছে, নেশাটা আর করিস না, চল এবার বাজাবি, বাজিয়েছে তারপরে যা খুশি কর। মানে এই যে ব্যাপারটা তখন এটা করেছে। হ্যাঁ, কিন্তু এই ব্যান্ড ম্যানেজাররা সবচেয়ে বেশি সর্বনাশও করেছে। হ্যাঁ করেছে, মানে এলভিস প্রেসলি থেকে আমাদের কুইন, তাদের সবার সর্বনাশের মূল কারণ ব্যান্ড ম্যানেজার্স। কিন্তু একদমই ঠিক কথা। এবং এই যুগটা যখন চলে গেল, মানে যখন দেখা যাচ্ছে যে রেকর্ড লেভেল আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, বাইরের দেশে এখনো আছে, আমাদের এখানের কথা বলছি, রেকর্ড লেভেল অলমোস্ট হারিয়ে গেছে, নেই। কারণ সিডি ক্যাসেট বিক্রি হয় না, তাদের বাণিজ্যিক দিকটাও তো, তাদের কমার্শিয়াল অ্যাসপেক্টটাও তারা তো পাচ্ছেই না, টাকাটা করতে হবে একদম। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে
যখন রেকর্ড লেভেল সরে যাচ্ছে তখন না আমাদেরকেই আত্মনির্ভর হতে হচ্ছে বেসিক্যালি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আগে যেমন শুধু একটা গিটারিস্ট একজন গিটার বাজালেই তার দায়িত্ব শেষ হয়ে যেত, মানে সে একটা গিটার লাইন বানালো, বানিয়ে ব্যান্ডের সাথে রিহার্সাল করলো, রেকর্ড করলো, তার কিন্তু রেসপন্সিবিলিটি, তার দায়িত্ব শেষ। এখন কিন্তু সেটা নয়। এখন আমাদের ব্যান্ডেও বলা যেতে পারে এবং কলকাতার যে কোনো একটু যারা একটু কাজ করতে পেরেছে এখনো পর্যন্ত, যাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে, কোট আনকোট যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, কারণ সব জায়গায় তো সুযোগ দেওয়া হয় না নতুন ব্যান্ডদের, তো যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তারাও বাড়িতে নিজেদের রেকর্ডিং সেট আপ রেডি করে নিয়েছে। কারণ রেকর্ড লেভেলের তো আর কোনো জায়গা নেই এখানে। তোমাকে নিজের গান নিজেই বানাতে হবে, তুমি যদি লোককে শোনাতে যাও নিজের গান নিজেকেই ডিস্ট্রিবিউট করতে হবে, নিজেই প্রমোট করতে হবে। তো মোটামুটি ভাবে ব্যান্ডের প্রত্যেকটা মেম্বারের কাছে একটা এখন ল্যাপটপ, 4 GB 8 GB ল্যাপটপ কোনো ব্যাপার না এখন কেনা। বিশেষ করে ইএমআই যুগ আসার পরে। তো ধরো একজন গিটার, আমার বাড়িতে ধরো আমার একটা রেকর্ডিং সেট আপ আছে, সেখানে আমার একটা মেশিন বানানো, যেটা একটু টাকা দিয়ে বানানো, কারণ আমি ওখানে সব জিনিস রেকর্ড করি। কিন্তু একজন গিটারিস্ট সে তার বাড়িতে ধরো শুধু গিটারটাই রেকর্ড করছে, করে পাঠাচ্ছে, সে তার গিটারটাকে আরো বেশি করে ভাবছে, আরো বেশি করে স্টাডি করছে, তার গিটার টোনগুলোকে আরো প্র্যাকটিস করছে, তার টোন বানানোর যে এটাকে আরো প্র্যাকটিস, এগুলো কিন্তু আগে ছিল না। এগুলো সব রেকর্ড লেভেলই বানিয়ে দিত, এখন এটা নিজেদেরকে করতে হয়। আমি বলছি যে স্পটিফাই তোমাদের বর্তমান মিউজিক সিনারিওকে কতটা হেল্প করছে? খুব একটা হেল্প কিন্তু করছে না, মানে বাংলা Frankly মিউজিক সেই speaking. অর্থে স্পটিফাই না করছে না। করছে কোন দিক থেকে করছে বলো তো? যারা ধরো অলরেডি একটা নাম, তাদের যাদের অডিয়েন্স শুনছে অলরেডি, যেমন বড় বড় যারা আমাদের, যারা মানে নতুন ব্যান্ডদের ক্ষেত্রে খুব একটা উপকারীযোগ্য নয়। এবার স্পটিফাইয়ের গল্পটা কি, এখানে অন্য ইন্টারনেট মাধ্যমের মতো না, এরা বায়াসড নয়, এটা একটা বিশাল বড় জিনিস। আচ্ছা, মানে আমাদেরই একখানা, আমরা আগে তো কভার গান করতাম, আমরাও কভার গানের ওয়েবে কিন্তু গা ভাসিয়েছি, ঠিক আছে? তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন কভার গান করা শেষ করে, মানে যখন নিজেদের গান করা শুরু করছি, তখন আমাদের কিছু একটা হিন্দি গানের মধ্যে, একটা হিন্দি গানে, মানে হয়তো চ্যানেলটাতে বেশি রিচ নেই, কিন্তু একটা হিন্দি গান এখনো পর্যন্ত কিন্তু 15-20 হাজার লোক শুনে নিয়েছে, মানে উইদিন এ ইয়ার। যেটা চট করে কিন্তু ইউটিউব বা কোথায় হলো বা অন্য কোনো ইন্টারনেট মাধ্যম হলে কিন্তু এই জিনিসটা হয় না। স্পটিফাই কিন্তু বায়াসড নয়, এটা আমি বলতে পারি। যদি কাজ ভালো থাকে, যদি কাজ ভালো হয়, স্পটিফাইয়ের অ্যালগোরিদমের যদি মনে হয় যে এই কাজটা কোয়ালিটি ওয়ার্ক, ওরা কিন্তু নিজেদের মতো বিভিন্ন প্লেলিস্টে ওরা পুশ করতে থাকে। দ্যাটস গ্রেট। এবং এইবার আসি যেটা তোমার মূল রিবুটের আমি পুরো ইউটিউব চ্যানেলটা আমি শুনে ফেলার সুযোগ হয়েছে। আমি শুরুর থেকে আসি। রিবুটের আমার ভয়ঙ্কর ইন্টারেস্টিং লেগেছে তোমাদের ওই টিজার বলবো না কি বলবো জানি না, যেখানে তোমরা তোমাদের সম্ভবত আমাদের সঙ্গেও মিলে তোমাদের স্ট্রাগল করার সময়ের একেবারে এক্সপিরিয়েন্সগুলো নিয়ে একটা কনভারসেশন মতো ক্রিয়েট করেছো। রাইট। হ্যাঁ, তো এটা কি সত্যি সত্যি মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, যেখানে বলছে 40 মিনিটের স্লট দেবো, তোদেরটা তো ব্যান্ডই নয়, কিরে ফ্রিতে করবি শুধু গাড়ি ভাড়া দেবো, এই এক্সপিরিয়েন্সগুলো কি সত্যি হয়েছে? মানে এটার যদি কোনো গল্প তোমার থাকে একটু বলো, কিরকম ফেস করেছো যখন তোমরা প্রথমত, বলো রিবুট শুরু হলো কিভাবে, তোমরা সবাই মিলে এক জায়গায় হলে কিভাবে? রিবুটের নাম প্রথমে রিবুট ছিল না। আমি যখন মানে মাধ্যমিক পাস করলাম, যখন 11-এ উঠি, তখন ব্যান্ড মিউজিক শোনা যখন আরো বেশি গ্রো করে, তো ছোট থেকে আমি গান শিখতাম, আধুনিক ইন্ডিয়ান ক্লাসিক্যাল এগুলো শিখতাম। তখন ওয়েস্টার্ন মিউজিক আমি ইন্ট্রোডিউসড হইনি। ক্লাস 11-এ যখন আমি উঠলাম, তখন একটা ক্রেজ ওঠে বন্ধু বান্ধবদের, চল ব্যান্ড করি। আমি গিটার বাজাচ্ছি, তুই একটু ড্রামটা বাজা, তুই একটু। আর যে কোনোটাই পারে না সে লেখে। হ্যাঁ, তো এই একটা গল্প শুরু হয়। সেখান থেকে দাঁড়িয়ে ধরো কেউ একজন কিছুটা গিটার বাজাতে পারে, কিছুটা, কেউ একজন খুব সামান্য ড্রামটা বাজাতে পারে। আমরা শুরু করলাম, আমার একটা বন্ধু ছিল অয়ন বলে, ওদের একটা চিলেকোঠার ঘর ছিল, ওই চিলেকোঠার ঘরে আমাদের প্রথম ব্যান্ড শুরু হয়। এবারে কিভাবে শুরু হলো সেটা হঠাৎ করে একদিন ঠিক হলো যে আমরা কিছু গান বাজনা করি নিজেদের মতো। এবার তখন তো নিজেদের গান ওরকম ভাবে লেখা হয়নি, এবারে কি করব, কিছু রবীন্দ্রসঙ্গীত কালেক্ট করা হলো,
কিছু হ্যাঁ রবীন্দ্রসঙ্গীতের রক ভার্সন আর কি। ও মাই গড। তখন গানের ওপরে হয়েছে সবে সবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওটা একটা বিশাল বড় ইনফ্লুয়েন্স, কিন্তু রবীন্দ্রসঙ্গীত শেখারও আমার একটা বিশাল বড় ইনফ্লুয়েন্স। আচ্ছা হ্যাঁ, তাই, বাহ। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু রবীন্দ্রসঙ্গীত তোলা হলো, কিছু আধুনিক গান, কিছু ফসিলস, ক্যাকটাস, লক্ষ্মী ছাড়া কিছু গান তোলা হলো, তুলে আমরা প্র্যাকটিস করতে শুরু করি। তো সেই হচ্ছে আমাদের শুরু, যখন একজনই গিটারিস্ট ছিল, একটা কিবোর্ডিস্ট ছিল, কোনো ড্রামার ছিল না, আমরা দুজন ভোকাল ছিলাম। ঠিক আছে, ওই ব্যান্ডের নাম ছিল হচ্ছে ইশারা। আচ্ছা। তো ইশারা 2011-12 ছিল, 2013 পর্যন্ত মোটামুটি ছিল। 2013-তে আমার গিটারটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য, আমি তখন গিটার বাজাতে পারতাম না, তারপরে গিটারটাকে ইমপ্রুভ করার জন্য আমি একটা ব্যান্ডে ঢুকলাম অ্যাজ আ গিটারিস্ট। সেখানে সেই ব্যান্ডটার নাম ছিল হচ্ছে নিষ্কৃতি। আচ্ছা। নিষ্কৃতির পরে আমি যখন একটু গিটারটাকে মানে নিজেকে একটু ডেভেলপ করতে পারলাম, মোটামুটি রিদিমটা বাজাতে পারছি, সেই সময় দাঁড়িয়ে আমাদের প্রথম ব্যান্ডের ফুল লাইন আপ তৈরি হলো আর কি। ফুল লাইন আপ ইন দ্য সেন্স, দুজন গিটারিস্ট, একজন বেসিস্ট, একজন ড্রামার আর আমি। প্রথম ফুল লাইন আপ তৈরি হলো 2013 শেষের দিকে, যেটার নাম হলো জেরোথার্মিক্স। বাবা, বেশ। জেরোথার্মিক্সে আমরা 2-3টে এরকম শো করি, তারপরে ব্যান্ডটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে 2015 নাগাদ শুরু হলো হচ্ছে রিবুট। ওই রিবুটের চলা শুরু, মানে আজকে 10 বছর অলরেডি কমপ্লিটেড। ইয়েস। আচ্ছা, তো এই যে রিবুট যদি সত্যি সত্যি মানে 10-11 বছর আগে, তখন কি তোমাদের প্রথম দিকের এইগুলো এক্সপিরিয়েন্স হতো? মানে লোকে বলেছে শুধু গাড়ি ভাড়া দেবো, গান গেয়ে যা। একদম একদম, মানে ধরো কোনো কলেজে শো করতে যাচ্ছি, হ্যাঁ। কলেজে শো করার জন্য 5খানা ব্যান্ড সিলেক্ট করা হয়েছে। আচ্ছা। একদিনে 5খানা ব্যান্ড, প্রত্যেকটা ব্যান্ডের আধ ঘন্টা 45 মিনিট করে স্লট। 5খানা ব্যান্ডের মধ্যে এবার লড়াই চলছে যে কে মিডিলে পারফর্ম করবে, কে প্রথমে পারফর্ম করবে, কে লাস্টের দিকে। যখন শেষে আমাদের নাম যাচ্ছে, বলছে মাত্র 40 মিনিটের স্লট, এর বেশি কিন্তু পাবি না, এর মধ্যে যা করার করে না। এবং সেই 40 মিনিটের স্লটটাও আমি কিরকম বলি, মানে এতটাই হিউমিলিয়েটেড এবং এতটাই হিউমিলিয়েটিং লাগে এইসব জায়গায়, এতটাই আত্মসম্মানে লেগেছিল তখন, কিন্তু কিছু করার নেই। এটাই হয়তো স্ট্রাগল, ওইটাই আমাকে হয়তো এখন আমি যেটা, এটাই আমাকে শেপ করেছে। কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে এরকমও গেছে যে 4খানা ব্যান্ডের শো হয়ে গেছে, লোকজন আর হলেতে নেই, বেরিয়ে গেছে, হয়তো 10-15 জন হার্ডলি পড়ে আছে। সেই সময় দাঁড়িয়ে পারফর্ম করছি, তাও পেতাম না, কোনো রকমের লড়াই করে উঠতে হয়েছে স্টেজেতে। এরকমও দিন কাটিয়েছি। এরকমও দিন গেছে যে বলছে যে শুধু গাড়ি ভাড়াটা দিয়ে দেবো, কোনো টাকা পয়সা দেবো না, দেখ পারফর্ম করবি কিনা বল। এরকমও দিন গেছে। আবার এরকমও দিন গেছে যে আমাদের শো হওয়ার কথা হয়তো 4টে থেকে, এবারে যেহেতু ব্যান্ডের শো হয়ে গেলে আমি জানি না পরে আর কোনো শো মানুষের দেখবে কি দেখবে না, ওদের হয়তো সেই আইডিয়াটা নেই। সেই মুহূর্তে দাঁড়িয়ে বলছে যে না, ব্যান্ডের শো 4টে-5টা থেকে হবে না, আগে একটা থিয়েটার, একটা প্লে হবে, প্লের পরে ব্যান্ডের শোটা হবে। এবার আমি সেখানে দেখতে পাচ্ছি যে স্টেজটা একটা ওপেন স্টেজ, কোনো লাইট নেই, জাস্ট 2টো মাইক আছে, কাহুন বাজিয়ে গান গাইতে হবে, ড্রাম সেটও নেই, কিচ্ছু নেই। তো 2টো মাইক আছে, কোনো লাইট ফাইট কিছু নেই। এবার দেখছি সন্ধ্যে যদি 6টা বেজে যায়, শীতকালের সময়, 5টা-5:30 মানেই সন্ধ্যে। আমি সেখানে কে দেখবে, কি দেখাবো আমি সেখানে, কি শোনাবো আমি, কি পারফর্ম করবো? এই ধরনের এক্সপিরিয়েন্স বহুত ফেস করতে হয়েছে, বহুত মানে বহুত, মানে লোকজন পাত্তাই দিত না আর কি। মানে গান শোনা, ততদিনে অলরেডি কভার যেহেতু একটা এরা চলে এসছে, তো নিজেদের গান শোনানো তো দূরের কথা, কভার গান শোনানোর জন্য যদি আমি বলি যে দাদা আমাকে 1 ঘন্টার জন্য একটা স্টেজ দাও, কোনোদিনও পাইনি। এবং সব থেকে বড় কথা, আমাদের এই সূত্রেই আর একটা কথা যেটা উঠে আসছে, যেটা তখন তো অলরেডি দেখা এবং শোনার দুটোর যুগই চলে এসছে। তো আমরা না যেটুকু টাকা পেয়েছি, বিশেষ করে এটা আমারই ভুল বলা যেতে পারে, কারণ মেন তখন তো ব্যান্ডের ম্যানেজার কোথায়, আমি লিড করছি বলা যেতে পারে আর কি। যেটুকু টাকা পেয়েছি না, সবার মধ্যে ভাগ করে দিচ্ছি। মানে আমি 500 টাকাও পেতাম, 4 জনের মধ্যে ভাগ হয়ে যেত। ঠিক আছে, আমার একটা বিশাল বড় ভুল হয়েছে তখন, যে আমি কোনো ভিডিওগ্রাফার বা কোনো ফটোগ্রাফারকে হায়ার করে আমাদের 2টো ভিডিও আর ছবি তুলে রাখিনি। এটা বিশাল বড় ভুল করেছি আমি, কারণ আমার তখন আইডিয়াই নেই যে আজ থেকে 10 বছর পরে গিয়ে এটা শোনার জায়গায় থাকবে না, এটা দেখার জায়গাতে চলে আসবে। রাইট রাইট, ওর প্রেডিক্ট করতে পারোনি, আমি প্রেডিক্ট করতে পারিনি। সেই সূত্রে দাঁড়িয়ে কি হয়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে যেটা সব থেকে বেশি লাগে, যে তুমি আমাকে দেখাও তোমার ব্যান্ডের কি লাইভ শো আছে, অডিয়েন্স কতটা নাচছে, এটা আমাকে দেখাতে হবে।
আচ্ছা, এখন ওটা ক্রাইটেরিয়া। একদমই তাই। আচ্ছা। অডিয়েন্স কতটা নাচতে পারছে, ওরা কতটা এনজয় করছে, সেটা আমাকে একটা লাইভ ফুটেজ দেখাতে হবে। দেখালে তবেই আমি তোমাকে শোয়ের চান্স দেবো। আর একটা জিনিস বলো, আমি কিন্তু এখনকার তোমাদের যে 4টে গান সম্ভবত শুনলাম পরপর, প্রত্যেকটারই তো প্রচুর প্রচুর লোক শুনেছে বা দেখেছে বলা চলে, প্রচুর ভিউ। সৌরভ একটাই করেছে, আরো মানে আমাদের টেলিভিশনের অনেকেই তোমাদের সেই অ্যালবামগুলোতে কাজ করেছে, এবং প্রত্যেকটাই মানে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ করে তো ভিউ হচ্ছে। মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, ইটস বিকজ অফ ইউর মিউজিক অর দ্য ভিজুয়াল? ভিজুয়াল। ভিজুয়াল। মিউজিক কেউ শোনে না, মিউজিক শুনবে এটাই শুনবে যখন শুনতে শুনতে মানুষের কানে, ওই যে হুক লাইন বললে, যখনই মানুষের কানে পৌঁছাতে শুরু করবে বারবার বারবার ধরে, তখনই এবার মানুষ না ডেপথে এখন খুব কম ঢোকে, সারফেস এরিয়া দিয়ে বেরিয়ে যায়। তো দেখছে ভিজুয়ালটা খুব ভালো, দেখে নিলাম। যারা ইউটিউবে এই ভিডিওগুলো দেখছে না, তারা দেখার জন্য দেখেছে, মানে ডেফিনেটলি তারা শুনেছে, কিন্তু তাদের কাছে ওই ভিজুয়ালটা এত অ্যাট্রাকটিভ হয়তো হয়েছে, তারা দেখেছে। এবং এরকম আমি অনেক লোকের কাছে শুনেছি যে তোমাদের গান আমি দেখলাম, খুব ভালো লাগলো, কিন্তু অতটা সেকেন্ড বার হয়তো তারা শোনেনি। এটাই হবে, এইটাই শোনাটা কখন ডেভেলপ হবে জানো তো, যখন গোটা অ্যালবামটা স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসবে না, তখন আমি বুঝতে পারবো যে আমার শোনার অডিয়েন্স কতজন। আচ্ছা, এখন তো আমি বুঝতে পারছি আমার দেখার অডিয়েন্স কতজন। এবং সব থেকে বড় কথা যে লাইভ পারফরমেন্সে, শুধু ভিডিওতে আগে যেমন একটা মিউজিক ভিডিও হলে লাইভ পারফরমেন্স করাটা কোনো ব্যাপার ছিল না, একটা ভালো গান হলেই সেই ব্যান্ডটাকে বা সেই আর্টিস্টটাকে কলেজ বা অন্য কোনো সংস্থান লাইভ পারফরমেন্স করার সুযোগ দিত। এখন সেটা হয় না। মানে এখন তোমার প্রচুর ভালো প্রোডাকশন আছে, তুমি খুব ভালো গান করছো, তুমি খুব ভালো ভিডিও করলে, কিন্তু তোমার যতক্ষণ না তুমি লাইভ ফুটেজে ওই সেম গল্পতে ঢুকে আসছি যে লাইভ ফুটেজ যতক্ষণ না তুমি প্রোভাইড করছো, তোমার লাইফটা যতক্ষণ না এনহ্যান্সিং লাগছে টেকনোলজিক্যালি, প্রত্যেকটা সূত্রে বাঁধা আর কি। মানে আমাকে শুধু গানটা বানালেই হচ্ছে না, আমাকে ভাবতে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে এই গানের পেছনে ভিজুয়ালটা কি হবে, আমার স্পেশাল এফেক্টস কি হবে স্টেজের মধ্যে। তাহলে কি এখন লিরিকটা ব্যাকসিট নিয়ে নিচ্ছে? মানে তোমাদের ক্ষেত্রে কি তোমরা লিরিকটাকে একটু, আমরা লিরিকটাকে কিন্তু প্রাধান্য দিই। তুমি বললে এখন যে লোক দেখছে শুনছে না, আমি সত্যি কথা বলছি, মানে অদ্ভুতভাবে আমাদের যোগাযোগটা হওয়ার পর, আমি অনেকটা দূরে থাকি তো, আমার টালিগঞ্জ আসতে হয়, আমি কিন্তু তোমাদের গান শুনেইছি, কারণ আমি গাড়ি চালাতে চালাতে ওটা শুনতে শুনতে আসছিলাম। এবং এই যে এখনকার যে পরিস্থিতি, এটার সঙ্গে আমার তোমাদের ওই তৃতীয় বিশ্ব গানটা অসম্ভব মানে সিঙ্ক করেছে মনে হয়েছে। ফলে আমি কিন্তু ওটা লিরিকটার জন্য শুনেছি, এবং সেটা লিরিক এবং মিউজিক বারবার তৃতীয় বিশ্ব ফিরিয়ে দাও, বিশ্বযুদ্ধ থামাও, ইটস এ ফ্যান্টাস্টিক সং, মানে দারুণ দারুণ গান আর কি। আর একটা গান হচ্ছে যে মহাজাগতিক বিস্ফোরণ, হ্যাঁ, সেটাও আমায় ভীষণ অ্যাট্রাক্ট করেছে। আর একটা পুরনো ক্ষত বলে একটা গান আছে না, পুরানো দাগ, আই এম সো সরি, পুরানো দাগ। এই প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা গান নিজের নিজের মতো করে যেন একটা করে গল্প বলছে। আমি কিন্তু তোমাদের ভিজুয়াল দেখিনি, ফলে অনেক পরে আমি দেখেছি যে আচ্ছা, এটাতে তো মন্টু পাইলট আমাদের সৌরভ দাস কাজ করেছে, এটাতে তো এ কাজ করেছে, এটাতে ও কাজ করেছে। ফলে আমি এইটাতে পুরোটা তোমার সঙ্গে অ্যাগ্রি করলাম না। তুমি আমাকে এই তৃতীয় বিশ্ব গানটা কিভাবে তৈরি হলো সেটার গল্পটা বলো। তৃতীয় বিশ্ব গান তৈরি হওয়ার পেছনে, আচ্ছা একটা জিনিস বলো তো, মানে তুমি যদি একদম ন্যাড়া গলায় তৃতীয় বিশ্বের 2টো লাইন করো, তাহলে কি খুব খারাপ লাগবে শুনতে? না, খুব খারাপ লাগবে না, তাহলে ডেফিনেটলি দর্শকের ওই ব্যস্ত কথারা খুঁজছে সাহারা, তোমার কাছে হারাবার, তীক্ষ্ণ আদরের চাদর রাখা, ফেরার অপেক্ষায় তোমার, আমার তৃতীয় বিশ্ব ফিরিয়ে দাও, তোমরা বিশ্বযুদ্ধ থামাও, আমার তৃতীয় বিশ্ব ফিরিয়ে দাও, তোমরা বিশ্বযুদ্ধ থামাও। ফ্যান্টাস্টিক, কি বাত। সবার মধ্যে অটো টিউন এখনো লাগে না। থ্যাংক ইউ। এই গানটা প্রথমত গানটা লিখলো কে?
আমারই লেখা। ও তোমারই লেখা? হ্যাঁ। গানটা কিভাবে তৈরি হলো, কেন এরকম একটা ভাবনা মাথায় এলো? এখন সব থেকে বড় কথা যে যুগটা পড়েছে না, খুব টাফ টু লিভ অন আর কি, লিভ ইন বেসিক্যালি। তো চারিদিকে এমন যুদ্ধ চলছে, তো আমার মনে হলো যদি এরকম কোন একটা, মানে আমরা তো যারা গান লিখি তারা না ভিন্ন সত্তার মানুষ হয়, জানো তো। মানে আমাদের যখন গান লিখতে হয় বা যখন লেখা পায়, আমরা নিজেদেরকে প্রত্যেকবার ভাঙা শুরু করি। তো যখন আমি এই গানটা লেখার সময়তে, যখন আমার হঠাৎ করে একদিন মাথায় এলো যে ধরনের যুদ্ধের সিচুয়েশন, সেই ধরনের সিচুয়েশনে দাঁড়িয়ে আজকে যদি হঠাৎ করে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবং প্রত্যেকটা বাড়ি থেকে যদি একটা করে ছেলে নিয়ে নেওয়া হয়, তাহলে আমি যাকে ভালোবাসি তার জীবনটা কিরকম হবে। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। এটা কিন্তু, এই পার্সপেক্টিভটা কিন্তু যে ছেলেটা সারা জীবন ধরে প্রোভাইড করে যাচ্ছে বা কুরবানি দিচ্ছে বেসিক্যালি দেশের জন্য, সে শহীদ হচ্ছে বা যাকে দরকারের সময় দেশ যুদ্ধের জন্য তুলে নিচ্ছে, তার ভালোবাসার, তার যে প্রেমিকা, তার ভাষা প্রকাশ করছে। আচ্ছা, তো সেই সত্তাকে কিন্তু আমাকে নিজের মধ্যে আনতে হয়েছে, তারপরেই এই গানটা লিখতে পেরেছি। এরকম প্রত্যেকটা গান, যেমন মহাজাগতিক বিস্ফোরণ যদি আমি গানটাকে ধরা হয়, মহাজাগতিক বিস্ফোরণ গানের পেছনে যে ঘটনাটা, আমি তখন প্রচন্ড স্ট্রাগলের মধ্যে থেকে যাচ্ছি। আচ্ছা, স্ট্রাগলটা আমরা পরে আসছি, কি প্রচন্ড স্ট্রাগলের মধ্যে থেকে যাচ্ছি। তখন আমরা সবে ঠিক করছি যে ব্যান্ডের অ্যালবামটা রিলিজ করব, একটা নিজেদের গান করব। আমার তখন চাকরি বাকরি নেই, চাকরি ছেড়ে দিয়েছি। তখন সেই সময় দাঁড়িয়ে বাড়িতে তখন সবে সাউন্ডের সেট আপ করেছি, নিজে নিজে শিখেছি, যেটুকু জমানো পুঁজি ছিল চাকরির থেকে সেটুকু জমিয়ে সাউন্ডের কাজ শিখলাম। শেখার পরে আমার মনে আছে বছরে আমার একটা কি দুটো করে ক্লায়েন্ট হতো। না, তুমি আমার আগে বলো, তুমি কিসে চাকরি করতে, কিসে? আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি ছোট থেকে। আচ্ছা, আমি বলছি, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমি তখন ঢুকি হচ্ছে IBNS, আমি ফটো জার্নালিস্ট ছিলাম। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে জার্নালিজম মাস কম। ও মাই গড। আচ্ছা, তো আমি ফটো জার্নালিস্ট ছিলাম। সেখান থেকে আমি বেরোনোর পরে আমি ঢুকলাম হচ্ছে তখন একটা রোল্যান্ড বলে একটা মিউজিক কোম্পানি আছে, রোল্যান্ডে ঢুকলাম আমি। রোল্যান্ডের মেন যে ডিস্ট্রিবিউশন হাব, ওখানে ছিলাম আমি। ওখানে আমি বেসিক্যালি করতাম গ্রাফিক ডিজাইনিং এর কাজ করতাম, এবং ওখান থেকে আমার গ্রাফিক ডিজাইনিং শেখা, পোস্টার্স, তারপরে বিভিন্ন ধরনের ফটো জিনিসপত্র করা, ওগুলো শেখা, গ্রাফিক ডিজাইনিং এর কাজ করতাম। তারপরে ওখান থেকে ট্রান্সফার হলাম ওই ডিস্ট্রিবিউশন হাবেরই তোমার মেন যে গোডাউন হাবেতে। সেখানে আমরা কি করতাম, আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট চেক করতাম, করে সেটা ঠিক কিনা ওটাকে সার্টিফাই করার পরে ওটা মার্কেটে ডিস্ট্রিবিউট হতো। আচ্ছা, তারপরে ওখান থেকে বেরোনোর পরে আমি মাস্টার্স করার জন্য হায়দ্রাবাদে অ্যাপ্লাই করলাম সিনেমাটোগ্রাফিতে। আচ্ছা, তো ওখানে আমি চান্স পেয়ে গেলাম। কিন্তু সেই সময় দাঁড়িয়ে আমার এখানেই আমার এক সিনিয়র একজন আমার কলেজের, তার সাথে এবং আমার এক প্রফেসরের সাথে আমরা একটা অলরেডি তখন আমাদের একটা PR এজেন্সি আমরা ডেভেলপ করতে শুরু করে দিয়েছি। বেশ। তো সেই সূত্রে দাঁড়িয়ে সেখানে তখন একসাথে না 3-4টে কাজ ঢুকে যায়। তো আমি মাস্টার্স করতে যেতে পারলাম না। তো তারপরে ওই 2016-তে ওই যে একটা ধাক্কা এলো জার্নালিজমে, ওখানের পরে তারপরে PR এজেন্সিটা যথাযথভাবে ভেঙেই যায়। কিন্তু তারপরে বিভিন্ন কোম্পানিতে আমি জব করা শুরু করি, কর্পোরেট জব, কোথাও কল সেন্টার, কোথাও হেল্প ডেস্ক, কাস্টমার কেয়ার, বিভিন্ন জায়গায় কাজ করেছি। তারপরে 2018-তে আমি ঢুকলাম হচ্ছে বার্জারে। আচ্ছা, বার্জার পেন্ট। হ্যাঁ, পেন্ট। তো ওখানে ছিলাম আমি সুপারভাইজার। ঠিক আছে, এবারে বিভিন্ন আগের যে চাকরিগুলো করেছি সেগুলোতে আমি কিছু না হলেও না গান করার বা নিজের মানে প্যাশনটাকে বাঁচিয়ে রাখার একটা জায়গা পেতাম। কিন্তু সেলসে ঢোকার পরে, এই ধরনের কোম্পানিতে ঢোকার পরে, এরা না লাইফের অনেকটা সময় তোমার কাছ থেকে কিন্তু এরা আশা করবে এবং নিয়ে নেবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি সকালবেলা 8টা-9টায় বেরোতাম, বাড়িতে ঢুকতাম 8টা-9টা। এবং শুধু তাই নয়, রবিবার দিনটা হয়তো ছুটি, মানে কোট আনকোট থাকতো, আদতে থাকতো না। মানে বেরিয়ে আমার যে এরিয়াটা ছিল সেই এরিয়াতে কোথায় কি কাজ হচ্ছে না হচ্ছে, ঠিক হচ্ছে কিনা আমাদেরকে দেখতে হতো। তো সেই সূত্রে দাঁড়িয়ে না আমি একটা টাইমের পরে বাড়ি থেকে যখন ফিরতাম, আমার তখন স্কুটি ছিল, স্কুটি করে ফিরতাম আর কাঁদতাম
বৃষ্টির মধ্যে। এরকম প্রচুর দিন গেছে, মানে ভারী কাঁধে 5-6 কেজি 7 কেজি 8 কেজির ব্যাগ নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আর এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজে চপচপ হয়ে আছে, মানে ওই যে মাথার মধ্যে চিন্তা হচ্ছে যে আমি কি করব লাইফে, একটা চলছে, একটা নিজের সাথে নিজের লড়াইটা চলছে, ভয়ানক লড়াই চলছে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি এবং মালুমই হচ্ছে না যে আমার গায়েতেই বৃষ্টিটা পড়ছে, মালুমই হচ্ছে না, রাস্তায় দাঁড়িয়ে আছি, চারপাশে লোকজন দাঁড়িয়ে আছে, আর আমি মানে কাঁদছি লিটারালি, যাতে দেখতে না পাই ওরকম ভাবে কাঁদছি, আমি মাথা নিচ করে কাঁদছি, এদিকে ব্যাগ ভিজছে কন্টিনিউ। এরকম প্রচুর দিন গেছে, প্রচুর দিন গেছে এরকম। তারপরে আমি 2019-এর অক্টোবর, পুজোর ঠিক আগে আগে, যখন আমি শুনলাম যে পুজোতেও আমাকে বেরোতে হবে কাজে, সেই সময় আমি আর আটকে রাখতে পারলাম না। আমি বললাম না, আর নয়, নিজের সাথে লড়াই অনেক হয়ে গেছে, মানে আমি নিজের লাইফটাকে, আমি চাকরিটা করছি কেন, নিজে বাঁচার জন্য। তা আমি চাকরিতেই বেঁচে আছি, আমি নিজে বাঁচছি কোথায়? আমার গান লেখা বন্ধ হয়ে গেছে, আমার গল্প লেখা বন্ধ হয়ে গেছে, আমার গান শোনা বন্ধ হয়ে যাচ্ছে, আমি গিটার বাজানো বন্ধ হয়ে গেছে। আমি যে কত টানা 2 বছর আমি গান গাইনি, টানা 2 বছর? টানা 2 বছর আমি গান গাইতে পারিনি, মানে আমার লাইফটাই এরকম হয়ে গেছিল। আমি একদিন মায়ের কাছে আসি, আর তখন আমি অনেক বড়, আর তখন ইমোশনটা প্রকাশ করা হয় না, মানে ছোট থেকে ছেলেদের কাঁদতে নেই বলে একটা ব্যাপার আছে, মায়ের কাছে করা যায়, আমি এখনো করি। ওইটাই। তো মায়ের কাছে একদিন আমি অফিস থেকে ফিরি, তো আমার মনে আছে এখনো, সকালবেলা না আমি যখন অফিসে যেতাম আর ফুল হাতা শার্ট পরতাম আর হাতটা এক্সপোজ থাকতো, না মা প্রত্যেকদিন সকালবেলা আসতো, আমি ঘুমাতাম, 8টা 8:30টার সময় এসে হাতটা এরকম তুলতো, তুলে বলতিস কতটা কালো হয়ে গেছিস বলে ক্রিম লাগিয়ে দিত, ঠিক আছে, পুড়ে গেছে পুরো হাত, পুড়ে গেছে, ক্রিম লাগিয়ে দিত। এইসব কথাগুলো এখনো মনে পড়ে। আর যখন আমি ফিরতাম, ফিরে এতটাই টায়ার্ড হয়ে যেতাম, আর মায়ের সাথে কথা বলার সময় থাকতো না, মা বাবার সাথে সময় পেতাম না, ফ্যামিলির সাথে তো টাইম স্পেন্ড কত দিন যে করিনি আমি নিজেও ভুলে গেছিলাম। একদিন মায়ের কাছে আসি, এসে আমি ভেঙে পড়ি পুরো রাত্রেবেলা। আর সত্যি কথা বলতে কি, আমার যে অর্ধাঙ্গিনী আর কি, মানে এখন অর্ধাঙ্গিনী হয়ে গেছে, তখন তো গার্লফ্রেন্ড ছিল, এখন আমি বিবাহিত, তো এটা না বললেই পারতে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবারে সেই সূত্রে তখন আমার যখন আমার গার্লফ্রেন্ড, এখন আমার ওয়াইফ যখন আমার গার্লফ্রেন্ড ছিল, তখন ওর কাছ থেকে যে সাপোর্টটা আমি পেয়েছি না, এটা বলার কারণ হচ্ছে এইটা, যে আমি যে সাপোর্টটা পেয়েছি এইটা আমি কোনো দিনও ভুলবো না। মানে হয় না যে অনেকেই বলে যে ভাই চাকরি করছিস না, টাকা না থাকলে কেউ বুঝবে না, হ্যাঁ না তা না। আমি এরকম সময় কাটিয়েছি না, 5-6টা বছর, 4-5টা বছর আমার কাছে কিচ্ছু ছিল না, আমি নিঃস্ব ছিলাম, কিন্তু ওই মানুষটা আমার হাত কোনোদিনও ছাড়েনি। আমার বাবা মা তো বাবা মাই হয়, বাবা মা তো ছাড়বে না হাত, কিন্তু বন্ধু বান্ধবরাও অনেকে হয়তো চলে গেছে, ওই মানুষটা আমার কোনোদিনও হাত ছাড়েনি। ও বিশ্বাসটা রেখেছিল আমার উপরে বলেই আজকের হয়তো এই জায়গায় আমরা দুজনে দাঁড়িয়ে। তো সেই সময় দাঁড়িয়ে আমি মায়ের কাছে একদিন আসি, এসে হাউমাউ করে কেঁদে ফেলি যে আমি আর পারছি না। মানে আমি মাকে এরকম বলছি যে মা আমি আর মানে আমি গান গাইতে পারছি না, মানে আমি যখন গান গাইতে যাচ্ছি আমার গলা কাঁপছে, ভয়ানক কাণ্ড। মানে আমি যে গানটা গাইলাম এখন, এখন তুমি স্টেবল শুনলে, তখন গলা কাঁপছে, সুর বেঁকে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে, ছিটকে ছাটকে বেরিয়ে যাচ্ছে, গান গাইতে পারছি না, গান লিখতে পারছি না, মনের কথা প্রকাশ করতে পারছি না। তো আমার মাকে তখন বললাম যে মা তুমি আমাকে 2 বছর সময় দাও, আমি নিজের গানটাকে এক্সপ্লোর করি, তারপরে যদি কিছু না হয় আমি তোমাদের কথা মতো আবার চাকরিতে ঢুকবো। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এবারে 2 বছর যে আমি সময় চাইলাম 2020-র আগে, মা কি বললেন তার উত্তরে? মা তখন খুব সাপোর্ট, মানে ওই প্রথমবার আমি আমার বাবা মাকে এতটা সাপোর্টিভ হতে দেখলাম। তার আগে হ্যাঁ কলেজে উঠে গেছিস, চাকরি করবি না, হ্যাঁ টাকা তো ইনকাম করতে হবে, এই করতে হবে, হ্যান করতে হবে, এত বড় হয়ে গেলি, সংসারে টাকা দিতে হবে। আমি প্রথমবার ওই দিনকে আমি মায়ের চোখের দিকে তাকিয়ে, মা আমাকে পিঠে হাত দিয়ে বললো যে বাবু তুই চিন্তা করিস না, আমরা পাশে আছি, তুই তোর স্বপ্ন নিয়ে এগো, আমরা আছি। এটা সর্বক্ষণের জন্য সত্যি, যখন বলছেন আমার গায়ে কাটা দিচ্ছে, সংসারের জন্য টাকা দিতে হবে বা বড় হয়ে গেছিস চাকরি করতে হবে, তখন এই সাপোর্টটা আছে, দেখায় না বাবা মা। হ্যাঁ হ্যাঁ, কারণ তাদের কাজ হচ্ছে সন্তানকে একদম সেই রাস্তাটাই নিয়ে যাওয়া যাতে সেই সন্তান ভালো থাকে, আর বাইরে খুব বিরাট স্বার্থ বাবা মায়ের আমি দেখি না। একদমই তাই, একদমই তাই। এবারে আমি যখন ভাবলাম যে আমি অন্য কিছু কাজ করব বলে আমি এগোতে শুরু করলাম না, সেই সময় পড়ে যায় লকডাউন। আচ্ছা, ও বাবা, হ্যাঁ 2020। হ্যাঁ। আর ওইটা আমার একখানা খুব বাজে ফেজ গেছে।
আর আমার যা সেভিংস আমি করেছিলাম সব ওখানে বেরিয়ে গেছে। সেভিংসটা করছো কি করে তুমি? ওই চাকরি বাকরি চাকরি ছেড়ে 2019-এ ছাড়লাম না, তার আগে 2 বছর যে করেছিলাম সেভিংস, যেটুকু করে আমার তো খরচা করার কোনো জায়গাই ছিল না। আমি তো সকালে বেরোতাম, রাত্রেবেলা ঢুকতাম, খরচাটা করবো কোথায়? তুই যেটুকু সেভিংস করেছিলাম 2020-21 আমার পুরো খেয়ে নিল। 2020-তে যখন লকডাউন কাটলো আমি ঢুকলাম সাউন্ড ইঞ্জিনিয়ারিং শিখতে, যাতে আমি নিজের কাজটা নিজে করে নিতে পারি। কারণ আমি ছোটবেলা থেকে আমি কোনো কারোর কাছে সিদ্ধারা বেকাইনি, কারোর কাছে সিদ্ধারা। না, দিস ইজ গুড অ্যাকচুয়ালি। মানে তুমি সেই কঠিন সময়ও কিছু না কিছু একটা শেখার পেছনে সময় দিয়েছো আর কি। তারপর সাউন্ড ডিজাইনিং শিখলে। শিখলাম, শেখার পরে আমি নিজেকে তৈরি করা শুরু করলাম, আবার গান প্র্যাকটিস করা শুরু করলাম। 2018-19-এ ব্যান্ডটা অলমোস্ট ভেঙে গেছিল, সেটাকে গ্যাদার আপ করলাম করে, এবং ওই মানে ওই যে পিরিয়ডটা, যে সময় দাঁড়িয়ে আমি চাকরি ছাড়ছি, আমার প্রত্যেকটা দিন কেটেছে এটা ভেবে যে আমি পরের মাস থেকে আর মাইনেটা পাবো না। যখন আমি চাকরিটা ছাড়ছি যে মাসে, প্রত্যেকটা দিন সন্ধ্যেবেলা আমার কাটছে এই ভেবে যে আমি পরের মাস থেকে এই অ্যামাউন্টটা আমার আর আসবে না। আর সেটা খুবই কম, মানে ন্যূনতম অ্যামাউন্ট যেটা আমি পেতাম সেটা আর আসবে না। ওটা আমাকে অনেকটা হেল্প করতো নিজের মিউজিক করতে, নিজেকে বাঁচিয়ে রাখতে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওটা আর আসবে না। তখন আমার ওই মহাজাগতিক বিস্ফোরণ গানটা আসে। গানটা একটু শুনি 2 লাইন। মানে আমি এটা বেসিক্যালি গানটার লাইনটা, প্রত্যেকটা লাইনে আমার ওই পিরিয়ডটা উঠে আসে আমার। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গানটা আমার খুব কাছের গান। মানে আমার যদি অ্যালবামের কোনো কাছের গান থেকে থাকে, ওইটা আমার বলা যেতে পারে ওইটা আমার সব থেকে ফেভারিট গান আমার লেখাগুলোর মধ্যে। মানে প্রত্যেকটা লেখকের বা আমার আবার তৃতীয় বিশ্ব, এক একজনের কাছে এক এক রকম ভাবে, বাট আমার অ্যাজ এ লেখক ওই গানটা আমার খুব কাছের গান, কারণ ওই গানটা আমার সঙ্গে ওই স্ট্রাগল টাইমটাতে ছিল। যাই হোক, একটা ছোট 2 লাইন বলছি। সময়ের বাহানায় জীবন চলছে ঘড়ির কাঁটায়, শরীরের নীলছে ঘরে দুঃস্বপ্নরা কবর সাজায়। সময়ের বাহানায় জীবন চলছে ঘড়ির কাঁটায়, শরীরের নীলছে ঘরে দুঃস্বপ্নরা কবর সাজায়। দেখো টাকা মাটি, মাটি টাকা প্রবাদ মন্দ নয়, তবে স্বপ্নকে দুঃস্বপ্ন বলে চালিয়ে দেওয়ার ভয়। হে হে ও এই শূন্যতার সমীকরণ সমাধানহীন, এই অঙ্ক কষবে মহাজাগতিক বিস্ফোরণ। তো এইটাই ক্যা বাত, ক্যা বাত, ভেরি নাইস। তো এই এখন যে প্রেজেন্টলি যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, সেই জায়গাটা থেকে রিকভার করলে কি করে? মানে যে সময়ের কথা তুমি বলছো যে স্ট্রাগল 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 স্ট্রাগল, আজকে তুমি ততটা স্ট্রাগলে তো আর নেই। সেটা কি বিকজ অফ ইউর লাইভ শোজ? মানে না, একদমই না, ততটা স্ট্রাগলে নেই বলা ভুল, এখনো স্ট্রাগল আছে। এখন মেনে নিতে শিখে, লাইফ লং এখন মেনে নিতে শিখে গেছি। না, এটা আমি বিশ্বাস করতে পারলাম না যতটা স্ট্রাগল তোমার। না, সেটা নেই, সত্যি নেই, ওটাই বলছি যে সময় আমি স্ট্রাগলটা করেছি 2021-22 পর্যন্ত যে স্ট্রাগলটা করেছি, কারণ তখন চাকরি ছেড়ে তো আমি কাজটা করতাম। এবারে বছরে 2-3টে ক্লায়েন্ট থেকে আস্তে আস্তে সেটা বাড়তে শুরু করলো। সেই সময় দাঁড়িয়ে নিজের কাজ করা শুরু করলাম, ব্যান্ডের রেকর্ডিং শুরু হলো, নিজের ইনভলভমেন্ট শুরু হলো। এবারে অলস মস্তিষ্ক বলে শয়তানের কারখানা, তো আমার অলস মস্তিষ্কটা ছিল না তখন। আমি নিজের কাজ করা শুরু করলাম, লোকের কাজ করা শুরু করলাম। এতে আমার 2টো জিনিস সুবিধা হলো। আমি যখন ভিন্ন ধরনের গান বাজনা রেকর্ড করতে শুরু করলাম, যখন প্রডিউস করতে শুরু করলাম, তখন আমার মধ্যে মিউজিক্যালিটি ডেভেলপমেন্ট হতে শুরু করলো। নিজে বুঝতে পারলাম, সেগুলোকে আমার ব্যান্ডে অ্যাপ্লাই করতে শুরু করলাম। তারপরে দাঁড়িয়ে কি হলো, বছরে একটা সময় পরে গিয়ে মোটামুটি ন্যূনতম যেটুকু হলে চলে যায় সেটুকু আমার আসতে শুরু হলো 2022-এর পর থেকে, 22-23-এর পর থেকে। এখন কি চাকরি করো তুমি আর? এইটাই একটা অদ্ভুত একখানা গল্প। এই গল্পটা আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে কি, আমি যখন অ্যালবাম করা শুরু করি 2023-এ, আমি মাকে বলেছিলাম যে দেখো এরকম এরকম ব্যাপার, আর আমি জানি যে প্রমোশনের গল্পটা কি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের নিজস্ব একটা ফ্ল্যাট ছিল। আচ্ছা। তো আমি মাকে বলি যে দেখো ওখানে তো আমরা কেউ থাকছি না, আমরা তো এখানেই আছি, তো ওইটা বিক্রি করে কি আমরা কিছু করতে পারবো? ঠিক আছে, মাই গড। তো তখন দাঁড়িয়ে আমার বাবা মা 2-3 দিন সময় নেয়, নিয়ে একটা বিরাট বাড়িতে মিটিং বসে।
আমি বাবা মাকে বোঝাই যে আমার ভিশনটা, মানে ততদিনে বাবা মা আমাকে ভরসা করছে যে এর দ্বারা কিছু একটা হবে, গান বাজনা করে কিছু একটা করতে পারবে, হয়তো ভরসাটা করছে। সেই সময় দাঁড়িয়ে আমি তখন বলি যে দেখো আমার এই 8টা গান তারা পড়ে গানগুলো, এবং আমার মা মিউজিক্যালি খুবই এনরিচড। আমার মামার বাড়ির ফ্যামিলি গান বাজনার ফ্যামিলি। আমার দাদু ক্ল্যারিনেট বাজাতো, যাত্রাতে গান করতো, তখনকার যাত্রাপালা ছিল। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমার মা বাবা দুজনেই পড়ে গানগুলো, ওদের ভালো লাগে, ওদেরকে আমি শোনাই কিছু কিছু গান। তখন ওরা বলে যে দেখ এর ফিউচারটা কি। আমি বললাম যে দেখো আমি খুব স্ট্রেট, আমি কোনোদিনও কারোর কাছে যেরকম মাথা হেট করিনি, আমি কাউকে কোনোদিনও মিথ্যে আশা দিইনি যে ভাই এটা হবে না বা এটা হয়ে যাবে, তুই চিন্তা করিস না, ঠিক আছে, আমি জানি হয়তো হবে না কিন্তু এটা হয়ে যাবে, এটা আমি কোনোদিনও বলিনি। আমি বাবা মাকে স্ট্রেট বললাম যে দেখো এটা এমন একটা লাইন, এই লাইনে যদি আমি আজকের প্রমোশনের পেছনে এতগুলো টাকা দিই, বা আমি যদি এই মিউজিক, তুমি ভিডিওগুলো হয়তো দেখে থাকবে, একদম প্রোডাকশনে প্রফেশনালি ডান, কোন জায়গায় কাজ হয়েছে এটা তুমি বুঝতেই পারবে হয়তো, কারণ তুমি অলরেডি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছো এবং তুমি আছো, তুমি দেখেছো সামনে থেকে। আমার হয়তো এটা প্রথম দেখা, আমিও প্রথম দেখে সেটআপ দেখে আমিও খুব চমকেই গেছিলাম। কিন্তু তখন আমার বাবা মা বলে যে যে ঠিক আছে। তখন আমাকে জিজ্ঞেস করে যে ফিডব্যাক, রিটার্নটা কি, মানে যে কোনো ব্যবসার তো একটা রিটার্ন, রাইট রাইট রাইট, কমার্শিয়ালি রিটার্নটা কি। আমি তখন পরিষ্কার বলি যে দেখো এর কোনো রিটার্ন নেই, মানে আমি তোমাকে যে কবে এই টাকাটা তুলে দিতে পারবো আমি কিন্তু জানি না। তোমরা যদি বলো যে আমার পক্ষে এটা সম্ভব, বা আমরা ওইটাকে বিক্রি করে, ফ্ল্যাটটাকে বিক্রি করে আমরা কিছু করতে পারি, ওই টাকাটা আমি কাজে লাগাতে পারি, তাহলেই আমি এত বড় স্কেলে জিনিসটাকে ভাববো। নাহলে আমি বড় স্কেলে ভাববো না। আমি গানগুলো রেকর্ড করে নিয়েছি, আমি জাস্ট ডিস্ট্রিবিউশন করে ছেড়ে দেবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বাবা মাকে আরো একটা সময় দেখলাম আমার পাশে ভয়ঙ্কর রকম ভাবে দাঁড়াতে, মানে ভয়ঙ্কর রকম ভাবে পাশে দাঁড়িয়েছে। সেই সময় দাঁড়িয়ে ওই ফ্ল্যাটটা তখন বিক্রি হয়। মানে ফ্ল্যাট বিক্রি হওয়া মানে বুঝতেই পারছো, মানে আজকের বাবা মায়ের দিক থেকে বাবা মারা কতটা ত্যাগ করেছে সেটা আমি বুঝতে পারি। মানে ভবিষ্যনিধি, মানে সিকিউরিটি অফ ফিউচার ছেড়ে দিয়েছে। এবং আমার ভাই ডাক্তার, তো তখনও ডাক্তারি সবে সবে পড়া শুরু করছে আর কি। বাবা, তো সেই সময় দাঁড়িয়ে তখনও শিওর নয় যে ভাই আদৌ গভর্নমেন্টে পাবে না প্রাইভেটে পাবে। যদি প্রাইভেটে পায় তাহলে তো সব গেল, প্রাইভেটে প্রচুর খরচা। ভগবানের কৃপাতে ভাই গভর্নমেন্টে পেয়ে যায় ফার্স্ট চান্সে। হি ইজ এ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ওকে, মানে আমিও ব্রিলিয়েন্ট, আমি হচ্ছে মাইক্রোফট, ও হচ্ছে শার্লক, বাট স্টিল ও কিন্তু ভীষণ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ও এই বছর ডাক্তারি পাস করলো আর কি, এমবিবিএস হয়ে গেছে। বাহ। তো তখন ওর জন্য একখানা সিকিউরিটি, একখানা ব্যাপার রাখা ছিল, তো বাবা মা সেটাকে অন স্টেক লাগিয়ে দেয় আর কি। তো তুমি কি সেটা নিয়ে পুরো মানে মিউজিক প্রোডাকশন এ সমস্ত কিছুতে ইনভেস্ট করলে বেশি? একদম একদম। বেসিক্যালি মানে পুরো টাকাটাই কি লাগিয়ে ফেলছো না? না, এখনো পুরোটা লাগানো হয়নি। গ্রেট। কারণ আমাদের খুব শিগগিরই একটা লাইভ ইভেন্ট হবে যেখানে আমরা অ্যালবামটাকে লঞ্চ করব। ওটার জন্য একটা হিউজ প্রোডাকশন খরচা আছে, কারণ লাইভ স্টেজ লাইট করা কেউ দেবে না, আর আমি কারোর কাছে মাথা নত করিনি এক্সেপ্ট আমার বাবা মা। আচ্ছা, তুমি লাইভ ইভেন্টে লঞ্চ করবে একদম নতুন করে, কবে সেটা? খুব সম্ভব এই বছরেরই এপ্রিলে করার কথা ছিল, এপ্রিল মেতে, বাট যেহেতু এখনকার যা সময় এবং ভোটের জন্য জিনিসপত্রগুলো অনেক ঘেটে আছে, তো সেই জন্য আমরা ব্যাপারটাকে আমাদের বাধ্য হয়ে পিছোতে হলো। তো এটা সম্ভবত এই বছরের অক্টোবর নভেম্বরের নাগাদ হয়তো অনুষ্ঠানটা হবে। তোমায় কিন্তু আসতে হবে। ডেফিনেটলি যাবো, ডেফিনেটলি যাবো। আমার তোমাদের গান খুব ভালো লেগেছে। তুমি আমাকে আরেকটা জিনিস বলো, প্রচুর ব্যান্ডস আছে, উঠতি ব্যান্ড আছে, অনেক সময় পপুলার ব্যান্ডসও আছে, তারা বিভিন্ন ক্লাবসে পাবসে পারফর্ম করে। রিসেন্টলি আমার একটা বন্ধু এলো, বিদেশে থাকে সে এখন, কিন্তু সে মিউজিকের সঙ্গে, তুমিও চেনো বাবল, সেও এবার একটা পার্ক স্ট্রিটের একটা নাম করা পাব ক্লাব সেটাতেই পারফর্ম করলো। তোমরা কি পাবসে পারফর্ম করো? না। কেন? আমার মনে হয় যে আমার গানের যে দামটা সেটা আমি পাবসে পাবো না। কেন এটা মনে হয়? কেন? গল্পটা হলো যে যে সমস্ত পাবসগুলোতে লোকে গান শুনতে যায়, সেই সমস্ত পাবসগুলোতে 1 নম্বর আমাদের চান্স দেবে না, নতুন ব্যান্ডসদের চান্স দেয় না, ঠিক আছে? আচ্ছা, চান্স দিলেও ওদের প্রথম ক্রাইটেরিয়া থাকে হিন্দি গান করতে হবে। তাই? ইয়েস, ইটস এ ভেরি ট্রু ফ্যাক্ট। মানে বাংলায় বসে বাংলা গানের জন্য চান্স পাবে না? হিন্দি গান করতে হবে। আর কিছু কিছু পাবস এখনো সত্যিই ভালো আছে, সাম প্লেসেস যেমন একটা, সেখানে ইংলিশ হয়,
বাংলাও হয়, হুম হুম কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে তোমাকে হিন্দি করতে হবে, নাহলে তুমি চান্স পাবে না। তো সেই জন্যই দেখো, আজকের যদি সত্যি আমি পাবস করতাম না, আজকের এই স্ট্রাগলিং পিরিয়ডটা আমাকে দেখতে হতো না। এক্স্যাক্টলি সো। কারণ পাবসে ডেলি শো, হুম ডেলি শো। কিন্তু আমার মনে হয় যে আমার যে গানের দাম, আমি কখনোই, না হলে তো আমি বিভিন্ন ইভেন্টেও করতে পারতাম, ইভেন্ট ইন দ্য সেন্স যেখানে মানুষজন একটু খেয়ে একটু ধুমকিতেও থাকে, সেই সব ইভেন্টসও করতে পারতাম, আমি করিনি। আমার মনে হয়েছে যে আমি যদি গান গাই, আমার সামনে দাঁড়িয়ে আমার নিজস্ব লেখার ওটা অপমান হবে যদি কেউ মানে জাস্ট খেয়ে বুঁদ হয়ে জাস্ট পড়ে থাকে, সে কিছু শুনছে কি শুনছে না, সে তার নিজের মতো গল্প করে, সেটা আমার গানের অপমান বলে আমি মনে করি। মানে এটা আমার বিশাল বড় আত্মসম্মান বোধ, কিন্তু মানে এটা এটা আমার পার্সোনাল, এটা টোটালি পার্সোনাল। ওই জন্যই আমি পাপ কোনোদিনও চেষ্টাও করিনি, হয়তো চেষ্টা করলে করতে পারতাম। সেই জন্যই আমার অন্য একটা দিক কি, আমি যেহেতু এই দিকগুলোতে এক্সপ্লোর করিনি, হুম ওই জন্য স্ট্রাগলিং পিরিয়ডটা কিভাবে এন্ড হলো যেটা বলতে বলতে আমি শিফট হয়ে গেলাম। তো সূত্র ধরে আবার যদি ওটাতে ব্যাক করি, আমি খুব রিসেন্টলি একটা খুব নামকরা কলকাতার একটি স্কুলেতে মিউজিক টিচার হিসেবে জয়েন করে নিয়েছি। আচ্ছা, ভেরি স্মার্ট মুভ, ভেরি স্মার্ট মুভ। তো এখানে যেটা হয়েছে সেখানে হচ্ছে আমি নিজস্ব প্র্যাকটিসও ওখানে করতে পারবো। হ্যাঁ, ওদের পুরো স্টুডিও সবই থাকবে। সমস্ত কিছু আছে আমাদের স্কুলেতে, 3টে মিউজিক রুম, 3টে ব্লক, 3টে বিল্ডিং, 3টে বিল্ডিংয়ে 3টে মিউজিক রুম, অল ইকুইপড উইথ ভেরি ভেরি মানে স্টেট অফ দ্য আর্ট ইকুইপমেন্ট। একদম একদম, মানে ড্রামসটা যেটা আছে ওটা স্টেজ লেভেলেরই ড্রামস আছে, গিটার যেটা আছে সেটা ওই লেভেলেরই গিটার আছে, যে প্রসেসরটা ইউজ হয় সেটা আমরা স্টেজেতে ইউজ করি। আচ্ছা, ঠিক আছে, যে একদম mics গুলো প্রফেশনাল আছে, একদম প্রফেশনাল সেটআপ। তো স্টুডেন্টদেরকে শেখানোর পরে আমার স্কুলেতে 2-3 ঘন্টা বাঁচে, যে সময়টাতে আমি প্র্যাকটিস করি। এবং বাহ, আর একটা সৌভাগ্যবশত ওই স্কুলেতে আমাদের যে গিটারিস্ট, সেও আমার সাথে মিউজিক টিচার। ও বাবা, বাহ, এ তো সোনে পে সুহাগা আর কি। এবারে আমি আমাদের গিটারিস্ট, এবং ওখানে আরেকজন আর্ট টিচার আছে যে কিনা খুব ভালো ড্রাম বাজায়, তো ও ড্রামে চলে এলো। আর আমাদেরই ওয়েস্টার্ন মিউজিকের আরেকজন টিচার আছে, তিনি বেস বাজাতে পারেন। আমরা 4জন মিলে ওই 2 ঘন্টা আমরা টোটাল ইউটিলাইজ করি। মানে আমি আর মানব দা, আমাদের যে গিটারিস্ট, আমরা দুজনে মিলে আমাদের গানগুলো, ওরা আসার পরে ফুল ফ্লেজেডলি ইংলিশ প্লেলিস্ট পুরো চলে। এবং ইংলিশ গানটা করলে আমার একটা সুবিধা হয় কি, আমার গলার চর্চাটা অনেক বেশি হয়, কারণ ইংলিশের যে টেক্সচার, যে ওগুলো আমাদের রক গানে অনেক বেশি ইউজ হয়, তো সেই সূত্রে দাঁড়িয়ে আমার অনেক বেশি সুবিধা হয়। তো পুরো ইংলিশ প্লেলিস্ট চলে, তার সাথে সাথে আমাদের কিছু পুরোনো গান। কালকে যেমন খুব ভালো একটা গান শুনলাম, সেটা হচ্ছে, আগেও শুনেছি, সেটা হচ্ছে পক্ষীরাজ ক্যাকটাসের তুচ্ছ অ্যালবামে, অপূর্ব গান, অপূর্ব গান। কালকেরই শুনলাম, কালকে আমরা জ্যাম করছিলাম রিসেন্টলি। তো তো এইটা আমার একটা বিশাল দিক খুলে গেছে। না, ফ্যান্টাস্টিক, মানে এবং সাম অ্যামাউন্ট অফ সিকিউরিটি। একদমই তাই, খুব ভালো, খুব ভালো, লাভলি। আরেকটা জিনিস বলো, সেটা হচ্ছে যে যারা ব্যান্ড মিউজিক করে, রক মিউজিক করে, তাদের জীবনযাত্রার মধ্যে অদ্ভুতভাবে ইনটক্সিকেশন এবং নেশা জুড়ে যায়। তোমার কি মনে হয়, মানে নেশা না করলে মিউজিক করা যায় না? এটা খুব ভুল কথা। নেশা করলেই যে মিউজিক করা যায়, না হলে করা যায় না, খুব ভুল কথা। কারণ হচ্ছে, আমি একটা প্রধান উদাহরণ দিই এখানে। আমি আর মানবদা যখন আমাদের বাড়িতে অ্যালবামটা রেকর্ড করছি, আমাদের 3 বছর ধরে অ্যালবাম রেকর্ড হয়েছে, 2025-এর সেপ্টেম্বর অবধি রেকর্ড হয়েছে। আমরা কোনোদিনও, আমার বাবা মা একটা জায়গায় থাকতো, আমার স্টুডিওটা একটা জায়গায়, তো আমরা কোনোদিনও স্টুডিওতে একটা অ্যালকোহলও ছুঁয়ে দেখিনি, একটা ফোঁটাও ছুঁয়ে দেখিনি। গাঁজা? কি, গাঁজা তো খাই না, খাই না। মানে আমি গাঁজা হয়তো টেস্ট করেছি লাস্ট 2012, টেস্ট করেছি। তাহলে কি মানে জেনজি যারা এখন নতুন করে ব্যান্ড মিউজিক করার চেষ্টা করছে, আমি এটাকে সিধুদাও এটাই বলেছিল, তোমারও কি তাই মনে হয় যে মিউজিক করার জন্য নেশার দরকার হয় না? একদমই না, মিউজিকটাই তো নেশা। আমার কাছে মিউজিকটাই নেশা, আমার কাছে বাদ বাকিটার কোনো মানে মাইনেই রাখছে না। মানে আমার কাছে কোনো ব্যাপার, মানে অনেকে বলে গাঁজা খেলে বেটার লেখা যায়, বেটার কনসেন্ট্রেট করা ভুল যায়। কথা, ভুলভাল কথাবার্তা। তাহলে মিউজিক করার জন্য নেশা করতে হয় না। বেসিক্যালি আমার মনে হয় কোনো ক্রিয়েটিভ কাজ করার জন্যই কোনো নেশা খুব একটা সাহায্য করে তা না। ক্রিয়েটিভিটিটাই নেশা। আমি একটা জিনিস সৃষ্টি করছি, সেই সৃষ্টিটা টাইমলেস, যতদিন সময় আছে ততদিন থেকে যাবে। এর থেকে বেশি নেশা আর কি আছে? এর থেকে বেশি নেশার আর কিছু নেই। মানে আমার কাছে কিন্তু অর্গাজমটা, মেন অর্গাজম কিন্তু লেখা, সৃষ্টি, লেখা, মিউজিক তৈরি করা। আমি এই অর্গাজমে যে মজাটা পাই, এটা আমাকে কোনো অর্গাজম, কোনো কিক আমাকে এই জিনিসটা দিতে পারে না।
তোমরা কি মিউজিকটা অ্যালগোরিদম ভেবে বানাও না মানুষের জন্য বানাও? না, মানুষের জন্য বানাই। আচ্ছা, অ্যালগোরিদম আমার কাছে ম্যাটার করে না। মানে আজকের আমি এটুকু বুঝে গেছি যে যদি আজকের আমাদের অ্যালবাম যেটা বেরোচ্ছে সেটা যদি আজকের মানুষের নাও শোনে না, এটা তো থেকে যাবে, এটা তো নষ্ট করতে পারবে না। ট্রু। তো অ্যালগোরিদম আজকের পুশ দিচ্ছে না, দেবে না হয়তো কোনো না কোনো একজন ব্যক্তি। আজকের যেমন আমরা ফসিলস খুঁড়ে বের করছি, প্রত্নতত্ত্ববিদরা খুঁড়ে মাটি খুঁড়ে সভ্যতা বের করছে, কেউ না কেউ আজ থেকে 200 বছর পরে তো গিয়েও এই ক্লাউড, তখন তো আর মাটি খোঁড়া থাকবে না, তখন ক্লাউড ঘেটে যে আচ্ছা এই ব্যান্ডটা এই কাজটা করেছিল এই ধরনের, তখন হয়তো গিটার থাকবে না, তখন হয়তো ড্রামস থাকবে না 200 বছর পরে। হ্যাঁ, তখন হয়তো পুরোটাই এআই হয়ে যাবে, পুরোটাই কম্পিউটারাইজড হয়ে যাবে। তখন বলবে যে এই ইনস্ট্রুমেন্ট গুলো বাজিয়ে এরা এই গান করেছে, এই গান। মানে আমি না খুব, মানে আমার খুব দূরদৃষ্টিতাতে এটা কাজ করে যে আমি না নিজেকে মানে আমার ওই বেঁচে থাকার যে ব্যাপারটা, অমরত্ব আছে না, আমি অমরত্বতে বিশ্বাস করি। সে অমরত্বটা কি হবে? নিজের সৃষ্টিতে। গ্রেট গ্রেট। তোমার নতুন অ্যালবামের কথা বললে, নতুন কি অ্যালবাম আছে? অ্যালবাম বলতে গেলে আমাদের যে অ্যালবাম আসছে তার মধ্যে 8টা গান থাকবে। 8টা গানের মধ্যে 4টে তোমরা শুনেছো, 4টে অলরেডি ইউটিউবে আছে। এই 4টে গান প্লাস 4টে গান এমন থাকবে যে 8টা গান মিলিয়ে আমরা গোটা অ্যালবামটা করছি। একটা না শোনা একটা গান একটু। হ্যাঁ নিশ্চয়ই, আমি বলছি। এবার সেই অ্যালবামটার নাম হচ্ছে রিবুট ফেজ 1। তো আমরা পরপর 5টা অ্যালবামের আমরা টার্গেটে আছি যে আমরা 5টা অ্যালবাম উইদিন 10 ইয়ার্স বের করব। ওকে। তো এর মধ্যে 2-3টে অ্যালবামের আমার গান রেডিও হয়ে গেছে আর কি। আচ্ছা, এরকম ব্যাপার। তো আরো বাদ বাকি যে গানগুলো আছে সেগুলো নভেম্বর বা অক্টোবরে যে অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানে আমরা সেই গানগুলো করব, এবং ওই দিনকেই 12টার সময় স্পটিফাই এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মে আমাদের অ্যালবামটা লঞ্চ হবে। আচ্ছা। তো এবারে যারা আমাদেরকে ফেসবুক ইনস্টাগ্রামে যারা ফলো করতে চাও তারা নিশ্চয়ই করতে পারো। আমাদের রিবুট ইন্ডিয়া বলে ইনস্টাগ্রামে আছে, ফেসবুকেও আছে, আমাদের ইউটিউবেও। কি নাম ফেসবুকে? রিবুট বলে সার্চ করলেই পেয়ে যাবে। রিবুট রিবুট ব্যান্ড বললেই চলে আসবে। ইউটিউবেও সেম রিবুট ব্যান্ড বললেই চলে আসবে, আমাদের পেজ চলে আসবে। ওখানে আমাদের গান সবাই শুনতে পারবে, এবং ওখানেই আমাদের পুরো বায়োডাটা থেকে শুরু করে গান থেকে শুরু করে সবটাই দেখতে পাবে। নতুন যে গানটা বলছো, নতুন যে 4টে গান সেটা লঞ্চ হবে রাত্রি 12টায় এবং স্পটিফাইতে টোটাল লঞ্চ 8টা হবে। গানই রিলিজ হবে। হ্যাঁ, 4টে তো হয়ে গেছে, হয়ে গেছে। এবং এই 4টে তো এখনো স্পটিফাইতে নেই বা স্ট্রিমিং প্ল্যাটফর্মে নেই। এইগুলো এবং সাথে আরো 4টের নাম হচ্ছে মুখোশ বলে একটি গান আছে, স্বাধীনতা বলে একটি গান আছে, আর বিভীষিকা বলে একটি গান আছে, আর একটা নিঃশব্দ কোলাহল, আমার প্রথম লেখা গান। নিঃশব্দ কোলাহল। Yes. ইন্টারেস্টিং। প্রত্যেকটা গানের নাম খুব ইন্টারেস্টিং। তোমার দেওয়া নিশ্চয়ই কবিতা হিসেবে লেখো প্রথমে নাকি? একদমই না, কবিতা হিসেবে না। মানে আমি প্রথমে, মানে আমার লেখার প্রসেস আছে যেখানে আমি প্রথমে গানের নামটাকে ডিসাইড করি যেটা আমার গানের থিমটার সাথে যাচ্ছে, তারপরে তার উপরে পুরো ফ্রেম হেল্প করে পুরো ওটা জিনিসটা। আমাকে খুব হেল্প করে। তো এই যে 4টে গান, এর মধ্যে তোমার ফেভারিট সং কোনটা, সবচেয়ে পছন্দের গান? এই সন্তানের মধ্যে চুজ করার মতো তো মায়েদেরও খুব তো কঠিন, খুব কঠিন। পরের 4টে গানের মধ্যে যদি আমার মিউজিক সত্তা, মানে অ্যাজ এ মিউজিশিয়ান যদি আমি বলি, আমার বিভীষিকা গানটা খুব প্রিয়। এবং যদি আমি অ্যাজ এ মানে নিজের সন্তান হিসেবে বলি, নিঃশব্দ কোলাহল আমার প্রথম সন্তান। ওটা আমার প্রথম সন্তান, ওটাকে আমি কখনো ফেলতে পারবো না। এবং তুমি হয়তো খেয়াল করলে দেখবে আমাদের প্রত্যেকটা মানে অ্যালবামের প্রত্যেকটা গান প্রত্যেকটার থেকে আলাদা। সাউন্ডের মধ্যে কিন্তু কোনো মিল নেই, সাচ কোনো মিল নেই। এই 4টের প্রথমত তুমি বলো মুখোশটা কি নিয়ে? মুখোশটা ইজ পলিটিক্যাল সং, টোটালি পলিটিক্যাল সং। একদম। আই ওয়ান্ট টু হিয়ার দ্যাট দেন। নির্বাক আর বোবা ভেবে তোমরা আজ রাজা হবে, নিষ্পাপের টুটি টিপে আইনের চোখে ফাঁকি দেবে, চিত্তে রাত চিতা জেলে ভাবছো তুমি অমর হবে, দুর্নীতির এই মুখোশে বলো লজ্জা কোথায় লুকাবে। হে এই নিয়ম প্রহরী আজ ধ্বংস হোক যত মুখোশধারী, ভাঙা হোক এই তাসের সমাজ, গড়ে উঠুক এক স্বপ্নপুরী। ছোট্ট একটা
স্ট্যাঞ্জা। বাহ, ভেরি নাইস, ভেরি নাইস। এটা হচ্ছে মুখোশ। হ্যাঁ, আর মুখোশ। তোমার যেটা পছন্দ বিভীষিকা, বিভীষিকা কি নিয়ে গান? বিভীষিকা ইজ এ হেভি মেটাল সং। ওটা পুরোপুরি মানে মেটালের দিকে আর কি, ওটা যুদ্ধের গান। যুদ্ধের গান? Yes. পরিত্যক্ত ধ্বংস স্তূপের মাঝে দেখো কিছু বিপ্লবী লুকিয়ে আছে, ছেঁড়া পতাকা উঠছে অবিরত, শৌখিন রাজনীতির আন্দাজে, মানুষ রূপী শয়তানের পরবাসে, সভ্যতা আজ অসভ্য আকাশে, সমাজ ভ্রষ্ট আজ পতিত বুদ্ধিজীবীর, কালো রক্ত আজ শরীরটা ফ্যাকাশে, পাহাড় প্রমাণ সৃষ্টির অবসান, পোড়াকার তুজে দগ্ধ শ্মশান, নিমস্ত দেহ আর কাটা আঙুলের ঘায়, কলঙ্কিত সভ্যতার নিশান। ক্ষমতার এই অবাক গল্প লেখা, মানবিকতার ইতিহাসে, সময়ের নামে দিশাহীন মরীচিকা, বিভীষিকা হয়ে ধেয়ে আসে। বাহ, আমি সবকটা গান গাওয়াবো না, বাকি দুটো গানের গল্পটা আমাকে বলো। নিঃশব্দ কোলাহল হচ্ছে একটি প্রেমের গান, বিরহের গান। আর তখন কি সদ্য দাগা খেয়েছিলে নাকি? হ্যাঁ, আমার জীবনে দুটোই প্রেম এসছে এখনো অবধি, দুটোই। আগেরটাও মানে প্রায় আগের প্রেমটাও 8-8.5 বছরের, আর এখন তো 10 বছর হতে যায়। তো তখন যখন ধাক্কা খেয়েছিলাম তখন একখানা ওই নিঃশব্দ কোলাহলের মতো একটা গান বেরিয়েছিল আর কি। নিঃশব্দ কোলাহল নামটা খুব ইন্টারেস্টিং। আর আর অন্য যে গানটা? অন্য গানটাও স্বাধীনতা বলে, ওটাও প্রেমেরই গান। ওটাও একটা মানে ওটা আমাদের বেসিক্যালি আমাদের ড্রামারের লেখা, ওটা আমার লেখা নয়, ওটা আমাদের ড্রামারের লেখা। তো ওই গানটাও আমাদের অ্যালবামে আছে। এই টোটাল 8টা গান, বাদ বাকি গানগুলো আমারই লেখা মোটামুটি। আর পুরানো দাগ তুমি যেটা শুনেছো, ওটা আমার সুর করা নয়, ওটা সুর করেছে আমাদের গিটারিস্ট মানবদা, এবং ওটা লেখাটা তারপরে আমার। এখনো অব্দি যে কটা গান শুনলাম, স্টিল তৃতীয় বিশ্ব আমার থ্যাংক ইউ। ফেভারিট, খুব ভালো লেগেছে। আমি ওই গানটা আমার প্লে লিস্টেও অ্যাড করে নিয়েছি। ইনফ্যাক্ট এরপর থেকে আমার যাত্রাপথে অনেকবারই এই গানটা বাজবে। তুমি এখন যারা মিউজিক করতে চাইছে বা ইয়াংস্টার, তাদেরকে কি বলবে? আদৌ কি মিউজিক করা উচিত আজকে যুগে, না তার চেয়ে ইনস্টাগ্রামে রিল বানানো ভালো? একদমই না, ইনস্টাগ্রামের রিলের দিকে তো একদমই যেও না। ওটা একটা ট্র্যাপ, ডুম স্ট্র্যাপ। ডুম স্ট্র্যাপ। তো যদি কেউ গান করতে চাও, তারা লেখা শুরু করো। নিজেদের গান ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিজেরা লেখো, যদি না লিখতে পারো, যদি কেউ বন্ধু বান্ধব থাকে তারা যদি লিখতে পারে, তাদের গান নাও নিজেদের মধ্যে, সেটাকে অ্যারেঞ্জ করো, সেই নিজেদের গান করো। আমাদের মতো মানে যারাই ব্যান্ড আছো, যারা ব্যান্ড করতে চাইছে, যারা রক মিউজিক বা ব্যান্ড বা যে কোনো ধরনের মিউজিক নিয়ে এগোতে চাইছে, আমার মনে হয় নিজের কাজটাই একমাত্র উপায় এই যুগে বেঁচে থাকার জন্য এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকের হয়তো তোমাদের গান কেউ শুনবে না, কিন্তু একটা সময় আসবে যে সময় তোমাদেরকে কবর থেকে খুঁড়ে বের করা হবে, এবং সেই সময় জয় জয়কার তোমাদের কেউ থামাতে পারবে না। এটা আমার মনে হয় যে নিজেদের গান যদি আজকের 50টা ব্যান্ড মিলে, আমাদের কলকাতায় কিছু না হলেও ছোটখাটো ব্যান্ড 50টা তো হয়েই যাবে, বেশি আছে, আরো বেশিই আছে। তারা যদি একটা করে অ্যালবাম রিলিজ করে, একটা অ্যালবামে 6খানা গান, 8টাও বলছি না, 6খানা গান দিক, তার মানে 5-6 30, 300টা গান বেরোক। 300টা গান, ব্যান্ডের স্বর্ণযুগ আবার ফিরে আসবে। এটুকু চ্যালেঞ্জ দিলাম আমি, করুক, সবাই করুক একসাথে। এরকম নয় যে আমরা করছি, আমি কোনো ব্যান্ডকে উৎসাহ দেবো না, করতে বলবো না, একদমই নয়। আমি চাই আমার মতো, আমাদের মতো আরো 50টা ব্যান্ড আরো একটা করে, অন্তত একটা করে অ্যালবাম বের করুক, নিজেদের গান করুক, আবার স্বর্ণযুগ ফিরে আসবে, নিজেদের গানের স্বর্ণযুগ ফিরে আসবে। আর এই যে সমস্ত গানের মানে প্রয়োজনীয়তা বা যে সমস্ত গানগুলোকে গান বলা চলে না, যে গানগুলো মানুষ খাচ্ছে, সেই গানের যুগ শেষ হয়ে যাবে, মানুষ আবার ভালো কাজ শোনা শুরু করবে। আরেকটা জিনিস বলো, এই যে এখন ভীষণভাবে হয়, দুটো জিনিস হয়। একটা হচ্ছে ধরো যে গান গাইতে পারছে সে পুরোনো গান আবার গাইছে, রিমেক। আর একটা হচ্ছে যে একটু ওই সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর টুকটাক জিনিসগুলো জানে, সে রিমিক্স করে দিয়ে সেটা বাজিয়ে দিচ্ছে। এই দুটো বিষয় নিয়ে তোমার কি মত? খুবই বাজে জিনিস চলছে মিউজিকের, এটা হয়তো সব থেকে বাজে সময় বলা যেতে পারে গোটা পৃথিবীতে। এই সময় দাঁড়িয়ে যে ধরনের কাজ চলছে, পুরোনো জিনিসপত্রগুলোকে নিয়ে ঘাঁটা, একটা টাইমলেস ক্লাসিককে যদি আমরা নিয়ে কাটাছেঁড়া করে সেটাকে একটা বিচ্ছিরি রকমের একখানা ইন্টারপ্রিটেশন দিই। আজকের দিনে সত্যি কথা বলতে যদি আমরা একটু পুরোনো দিকে, একটু না মানে আমাদের সময় যাই, যেমন প্রীতম যখন ছিল, যখন যে সময় কে ছিল, প্রীতম ছিল, সেই সময় যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট তুমি যদি দেখো দাদা,
সেই সময় দাঁড়িয়ে যে ধরনের অর্গানিক জিনিসপত্র ইউজ হতো এখন কিন্তু সেই গানেতে অর্গানিক ইউজ হয় না, মানে বাজেট থাকছে প্রচুর কিন্তু এআই দিয়ে এই দিয়ে ওই দিয়ে সব দিয়ে বেরিয়ে যাচ্ছে, অর্গানিক ইনস্ট্রুমেন্ট কিছু বাজানো হচ্ছে না, মিউজিকটাকে ঠিক মতো প্রডিউস করা হচ্ছে না, বাকিটা পকেটেই ঢুকছে। তো সেই করে 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 গানের জায়গাটা, এটা হচ্ছে সব আমার মনে হয় সব থেকে বাজে সময় গানের ক্ষেত্রে। এই সময় লড়াই করাটা সত্যিই চাপ, আমি জানি যারা নতুন কাজ করছে তাদের জন্যও খুব চাপ, কিন্তু থেমে থেকো না, আমি কাউকে থেমে যেতে বারণ করব, থেমে থেকো না কেউ, তোমরা নিজেদের কাজ করো, নিজেদের কাজ করো, লোককে নিজেদের গান শোনাও, নিজেদের গান যতক্ষণ না তোমরা শোনাবে ততক্ষণ এই গানের যে যুগটা পরিবর্তন হবে না। রেনেসা তো একদিনে আসেনি, রেনেসা আসার জন্য অনেক বছর সময় লেগেছিল এবং তার জন্য কিছু মানুষকে লেগে পড়ে উঠে পড়ে লাগতে হয়েছিল। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি নয় বলি দিলামই নিজেকে, কিন্তু আমি চাই না যে এতটাও বড় বলি কেউ দিক, কিন্তু তারাও যাতে অন্তত নিজেদের গানটা তোমরা করো, নিজেদের গান করো, নিজেরা গান লেখো, নিজেরা মিউজিক করো, নিজেরা প্রডিউস করো। প্রচুর স্টুডিওজ আছে যারা হোম স্টুডিও করেছে, আমার কাছে আসতে হবে না, তোমরা তার কাছে যাও, গিয়ে গানগুলোকে রেকর্ড করো, ডেমো রেকর্ড করো। কারণ আমাদের সময় ডেমো রেকর্ডিং এর কনসেপ্ট আমরা জানতাম না, এখন বাচ্চাদেরকে আমি অ্যাওয়্যার করতে চাই যে ডেমোটা রেকর্ড করাটা কিন্তু ইজ আ মাস্ট থিং, তোমরা প্লিজ করো। আর কোনো শো করলে সেটা লাইভ ফুটেজ প্লিজ তোলো, এটা হচ্ছে মাস্ট থিং এখন যদি তোমরা বাঁচতে চাও, এবং নিজেদের গান করো, দ্যাটস ইট। আমরা আজকের পর্ব এখানেই শেষ করি। তোমাদের নতুন অ্যালবামের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের মিউজিক্যাল জার্নি এইভাবেই সমৃদ্ধ হোক, বন্ধ হওয়ার সময় হলে বারবার রিবুট হোক, এইটাই আমি এক্সপেক্ট করব। অনেক শুভেচ্ছা। গানগুলো ভীষণ ভালো, আপনারাও এই গানটা অবশ্যই শুনবেন। আমরা ওদের চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর আজকের পর্ব কেমন লাগছে একটু জেনজি একটু লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তাহলে আগামী দিনে এরকম তোমাদের রিলেট করার মতো গেস্টদের আমরা আরও বেশি বেশি করে আনবো। ব্যাস এটুকুই। রিবুট চলতে থাকুক, আমরাও চলতে থাকি টাইম অ্যান্ড পডকাস্ট নিয়ে। এইটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে।